হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে ক্লাসটা নিতে পারি নাই, প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমার। আমার সাইনাসের প্রবলেমের জন্য, তো এই জন্য তোমাদের ক্লাসটা একদম আমি ভেবেছিলাম শেষ পর্যায়ে এসে হয়তো নিব, বাট পরবর্তীতে আর নিতে পারি নাই। তো এই জন্য আজকে আমাদের ক্লাস ডিউরেশনটা কিন্তু একটু বেশি থাকবে, কারণ আজকে আমরা পুরো ক্লাসে ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আমরা সবাই চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই চলে আসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? আমরা সবাই চলে আসি। আর সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা, সাউন্ড ক্লিয়ার কিনা অ্যান্ড এভরিথিং, লাইটিং সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? ওকে। ও, সাউন্ড ঝিরঝির হচ্ছে তাই না? ভাবছিলাম যে সাউন্ডটা আজকে প্রবলেম করবে কোনো না কোনো ভাবে। আচ্ছা, আমি একটু দেখতেছি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? একটু জানাও তো আমাকে এখন ঠিক আছে কিনা। যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না? ওকে ওকে, তাহলে আমরা সবাই চলে আসি অ্যান্ড হচ্ছে ক্লাসও শুরু করে দিই, তাই না বলো? আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে মাসি পিসি, ঠিক আছে? যেটা কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, মাসি এবং পিসি। তো দেখো, একটা মজার কথা বলি তোমাদেরকে। গল্পের নামটা যখন আমরা দেখি তখন সেটা দেখি আমরা আসলে বুঝতে পারি এখানে মাসি এবং পিসির মধ্যে কোনো একটা ঘটনা এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, তাই না? এখন তোমরা একটু আমাকে অ্যান্সার করো যে মাসি কাকে বলে অ্যান্ড পিসি কাকে বলে। তোমরা একটু আমাকে অ্যান্সার করবা এটা। তো মাসি পিসি গল্পের প্রধান যে দুই চরিত্র, সেই প্রধান দুই চরিত্র কিন্তু আমাদের মাসি এবং পিসি। তোমরা সবাই একটু অ্যান্সার করো মাসি কাকে বলে অ্যান্ড পিসি কাকে বলে। আর আমি তার মধ্যেই হচ্ছে তোমাদের সারমর্মটা, পুরো গল্পের একটা ছোট্ট করে সারমর্ম করে দিচ্ছি। তো এই গল্পে কিন্তু আমরা দেখি মাসি এবং পিসি কিন্তু প্রধান চরিত্র, এবং অন্যতম আরও একটি প্রধান চরিত্র আছে যাকে কেন্দ্র করে এই পুরো গল্পটা কি সৃষ্টি করা হয়েছে, তার নাম হচ্ছে আল্লাদি। এবং এখানে আমরা খুব গ্রামীণ একটা জীবন যাপনের দৃশ্য দেখতে পাই, এবং মাসি পিসির একটা সংগ্রামী যে জীবন, তাদের বেঁচে থাকার যে লড়াই, সেই দিকটাও কিন্তু এই গল্পে খুব সুন্দরভাবে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, মাসি মানে হচ্ছে খালা, খালামণি, আর পিসি মানে হচ্ছে ফুপি। ভেরি গুড, ফাতেমা তো জোরা খুব ইজিলি বলে দিছে। আচ্ছা, নাজমুন নাহার বলতেছে খালামণি হলো মাসি আর ফুপি হলো পিসি। ওকে, তার মানে শারিয়ার, শারিয়ার বেগম, সবাই মোটামুটি আমরা অ্যান্সার করতেছি। সবার অ্যান্সারিং কিন্তু হচ্ছে, ঠিক আছে? সবার অ্যান্সারিং কিন্তু হচ্ছে। ওকে ওকে, তো আমরা বলবো মায়ের বোনকে, আমরা কি বলবো? আমরা বলবো মায়ের বোনকে মাসি, মায়ের বোনকে বলবো আমরা মাসি, এবং বাবার বোনকে আমরা কি বলবো? বাবার বোনকে আমরা কি বলবো? বাবার বোনকে আমরা বলবো পিসি। ঠিক আছে, যদিও এগুলো আমি পরে লিখে দিয়েছি, আরো পরে তোমরা দেখতে পাবে। তো এই পুরো গল্পটা হচ্ছে আসলে এখানে দেখতে পাই একজন কন্যা, যার নাম হচ্ছে আল্লাদি। সে হচ্ছে তার স্বামী যোগু দ্বারা নির্যাতিত, এবং তার স্বামী হচ্ছে তোমার নেশা টেশা করে। আমি তোমাকে বাংলা কথাই জাস্ট একটা গল্প বলে দিই। তার হাজবেন্ড হচ্ছে নেশা টেশা করে, তাকে মারপিট করে এবং সম্পত্তির জন্য চাপ দেয়, এই হাবি জাবি, মানে কাইন্ড অফ হচ্ছে গ্রামের কিছু লাইফ এরকম থাকে। তোমরা দেখে থাকবে, তোমরা যারা গ্রামে ছিলে, এবং আমিও গ্রামে ছিলাম, আমি এরকম অনেক দেখেছি যৌতুকের জন্য অথবা হচ্ছে মানে এমনি বউ পিটায়। তো কাইন্ড অফ এরকমই আসলে যোগু হচ্ছে আল্লাদির হাজবেন্ড, এবং আল্লাদিকে সে মারতো। পরবর্তীতে মাসি পিসি আল্লাদিকে কি করে তাদের কাছে নিয়ে আসে, এবং মাসি এবং পিসি আল্লাদির পুরো ভরণ পোষণের দায়িত্বটা তারা গ্রহণ করে, এবং এই যে প্রতিকূল পরিবেশে থেকে নিজেদের জীবন যাপন তারা হচ্ছে নিজেদের
খেতেই হচ্ছে প্রবলেম হতো, তার উপরে এখন আল্লাদির দেখাশোনা করাটা তাদের জন্য খুব টাফ একটা ব্যাপার হয়ে গেছিল এবং তারা দুজন মিলে কত সুন্দর করে কর্মজীবন পার করছিল। এবং এই যে দেখো, একটা মেয়ে যখন হাজবেন্ডের বাসা থেকে চলে আসে বা একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায়, তখন দেখবা গ্রামের কিছু মানে কুদৃষ্টি সম্পন্ন কিছু মানুষ থাকে যাদের দৃষ্টি হচ্ছে এরকম ইয়াং মেয়েদের উপর থাকে এবং তারা হচ্ছে যে এরকম যে কোনো উপায়ে এদেরকে নিয়ে যেতে চায় বা ভোগ করতে চায়, এরকম একটা মেন্টালিটি কিন্তু থাকে যারা একটু গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে। তো এই যে কুদৃষ্টি সম্পন্ন মানুষদের হাত থেকে আল্লাহকে রক্ষা করার জন্য যে লড়াইটা, এই পুরোটা গল্প জুড়ে কিন্তু আমরা সেই লড়াইটা দেখতে পাই। এবং এই গল্পের মূল যে উপজীব্য বিষয় সেটা হচ্ছে পুরুষ শাসিত সমাজে আসলে নারীর যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনটা কিন্তু আমাদের এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। তো আশা করছি তোমরা গল্পের মূল ভাবটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা ছোট ছোট করে সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে? এখন এই যে মাসি পিসি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। তো এটার যে উৎস গ্রন্থ মানে হচ্ছে এই গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানিক রচনাবলী, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে লেখা কাব্যগ্রন্থ মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। মনে রাখবা কত নম্বর খণ্ড থেকে? পঞ্চম খণ্ড থেকে কিন্তু এই গল্পটি নেওয়া হয়েছে, একটু মনে রাখবা পঞ্চম খণ্ড থেকে নেওয়া হয়েছে। কোন খণ্ড থেকে? পঞ্চম খণ্ড থেকে। তারপরে দেখো এই যে ছোট্ট করে এখানে কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেমন ধরো এই যে মায়ের বোনকে আমরা মাসি বলি আর বাপের বোন অর্থাৎ বাবার বোনকে আমরা কিন্তু পিসি বলে থাকি। তো এখানে দেখবা দুইটা বাহনের তোমার কথা বলা হয়েছে, দুইটা না একটা বাহনের কথা বলা হয়েছে যেটার নাম হচ্ছে তোমার শালতি। শালতি মানে হচ্ছে কি নৌকা, নৌকাকে বলা হচ্ছে শালতি। এবং একটা রোগের নাম বলা আছে, যে রোগে অর্থাৎ কলেরা রোগে হচ্ছে আল্লাদির বাবা মা ভাই বোন সবাই মারা গিয়েছিল। যেই মহামারী, এই কলেরাকে কিন্তু শুধুমাত্র রোগ বলা হয় না, এটাকে কিন্তু মহামারীও বলা হয়েছে আমাদের গল্পে। মহামারী কিন্তু বলা হয়েছে। এই মহামারীতে কিন্তু আল্লাদির বাবা মা ভাই বোন সবাই মারা গিয়েছিল, অর্থাৎ তার তিন কুলে কেউই ছিল না। আর একটা ফলের কথা বলা হয়েছে, মানে ফল বাগানের পাশে আর কি ওই যে লুকায়া ছিল, তোমরা গল্পের মধ্যেই দেখতে পাবা। এটা হচ্ছে কাঁঠাল বাগানের কথা বলা হয়েছে। আর পাখি, একটা পাখির নাম আছে, সেটা হচ্ছে শকুন। তো বিষয়বস্তুটা দেখো, পিতৃমাতৃহীন আল্লাদিকে বিরূপ পরিস্থিতি থেকে, বিরূপ পরিস্থিতি মানে কি খারাপ পরিস্থিতি থেকে। এখন যদি দেখো আল্লাদির তিন কুলে কেউ নাই, না আছে তার বাবা, না আছে তার মা ভাই বোন, কেউ নাই। এখন তাকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় অবশ্যই তাকে কি করবে? সে বিপদের সম্মুখীন হবে। এই জন্য মাসি পিসি কিন্তু তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। তো এই যে বিরূপ পরিস্থিতি, খারাপ পরিস্থিতির হাত থেকে তাকে রক্ষা করার জন্য দুই বিধবার, মনে রাখবা এখানে মাসি এবং পিসি কিন্তু বিধবা ছিল, অর্থাৎ তাদের কোনো কি ছিল না, স্বামী ছিল না, ঠিক আছে? তাদের স্বামী ছিল না, বাট তাদের এখানে সন্তানদের কথা উল্লেখ আছে। তাদের সন্তানদের কথা কিন্তু এই গল্পে উল্লেখ আছে, বাট তাদের সন্তানরা এখন কোথায় আছে বা কি করছে, তাদেরকে কেন দেখে না, হয়তো তারা কলেরায় মারা গেছে, এমনও হইতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে স্পষ্টভাবে গল্পে বলা নেই। তারপরে দেখো যে এই যে মূল বাণী বা মর্মবাণী হচ্ছে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী। এখন তোমাদের অনেকে আবার এটা নারীবাদী চিন্তা বলতে পারো, যা পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী মানে কি? দেখো নর্মালি কি হয়, আমাদের পরিবারগুলো কি পুরুষতান্ত্রিক, তাই না? আমাদের বাবারা যারা থাকেন, ভাইরা যারা থাকেন, তারা হচ্ছে বাইরে গিয়ে ইনকাম করেন এবং আমাদের মায়েরা, আমাদের খালারা এবং আমরা কি করি? ঘর থেকে ঘরটাকে সামলাই, তাই না? হ্যাঁ, আবার অনেকে বাইরেও চাকরি করে, যদিও এটা এই যুগে সম্ভব, বা তখনকার সময় তো এটা সম্ভব ছিল না। তো দেখো এই যে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে গিয়ে সংগ্রামী দুজন নারী, যেই সময়টাতে পুরুষরা ইনকাম করতো, মহিলারা ঘরে বসে খেত, সেই সময়টাতে কিন্তু আমরা দেখি যে এই যে দুই সংগ্রামী নারী যাদের হাজবেন্ড নাই, এখন তাদের স্বামী নাই, তারা কি করবে? তারা কি এখন না খেয়ে মরবে? তাদের তো ইনকাম করতে হবে, তাই না? তাদের তো উপার্জন করতে হবে তাদের বেঁচে থাকার জন্য। এখন এই দুজন সংগ্রামী নারীকে কিন্তু আমরা অনেকভাবে দেখি যে তারা টাকা পয়সা ইনকাম করে এবং তারা হচ্ছে নিজেদের জীবিকা নিজেরা নির্বাহ করতে থাকে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী। এখানে আবার তোমরা বলতে যেও না যে আচ্ছা পুরুষদের বিরুদ্ধে নারী নাকি, না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা অবভিয়াসলি এটা একটা পজিটিভ, কারণ হচ্ছে তখনকার সময় যেহেতু পুরুষ শাসিত সমাজ ছিল, এই জন্য তার বাইরে গিয়ে দুজন সংগ্রামী নারীর জীবন যেহেতু ফুটিয়ে তোলা হয়েছে, সেজন্য এই কথাটা বলা হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে একটা লাইক দাও অথবা একটা ডান লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো
সব কয়টা চরিত্রকে আমি ছোট্ট করে একটা সামারি করেছি, যদিও এটা হচ্ছে একটা বই থেকে নিয়েছে, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, খুব সুন্দর করে হচ্ছে দিয়ে দিয়েছে এবং তোমাদেরকে আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে আমরা কয়েকটা চরিত্র দেখতে পাই। হ্যাঁ, এই যে দেখো যোগু একটা চরিত্র, তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি গোকুল একটা চরিত্র, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাসি পিসি দুইটা চরিত্র। ঠিক আছে, তারপরে আমরা আল্লাদি একটা চরিত্র দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইখানে এই কয়টা চরিত্র সম্পর্কে কিন্তু একটা সামারি করা হয়েছে। দেখো যে যোগু হচ্ছে একজন কি বলতো, একজন মদ্যপ, অর্থাৎ সবসময় মদ খেয়ে পড়ে থাকে এবং সে হচ্ছে কৌশলী। কেন তাকে কৌশলী বলা হচ্ছে? কারণ সে কিন্তু কৌশলে আল্লাদিকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেহেতু আল্লাদি হচ্ছে তার যোগুর মায়ের খেয়ে এখন হচ্ছে সে মাসি পিসির সাথে থাকে, কিন্তু আল্লাদির নামে কিন্তু বাড়ির যে ভিটে মাটি এটা আল্লাদির নামে ছিল। তো ও যদি আল্লাদিকে বাড়িতে নিয়ে যেতে পারে তাহলে আল্লাদির নামে যে জমিটুকু আছে সেটা দখল করতে পারবে। এজন্য কিন্তু সে অনেক কৌশল অবলম্বন করেছিল, যার কারণে তাকে কিন্তু কৌশলী বলা হচ্ছে। এবং সে ছিল একটা লোভী, অবশ্যই লোভী, যেহেতু সে আল্লাদির জমিটুকু নিতে চাচ্ছিল, তার মানে সে অবশ্যই একজন লোভী এবং চরিত্রহীন। অবশ্যই সে একজন চরিত্রহীন এবং অত্যাচারী ব্যক্তি। ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা। তারপরে দেখো গোকুল হচ্ছে একজন নিপীড়নকারী এবং সমাজপতি। এটা কিন্তু চলে আসবে পাঠ্য বইয়ে, কিন্তু চলে আসবে গোকুল চরিত্রটি আমাদের মাসি পিসি গল্পে কোন চরিত্র মানে কিসের প্রতিনিধিত্ব করে। তিনি কিন্তু একজন সমাজপতি ছিলেন। আসলে আমাদের গ্রামে থাকে না ইউনিয়ন চেয়ারম্যান, তারপর হচ্ছে গ্রামের যে মাতব্বর থাকে, তারপর হচ্ছে সর্দার থাকে, এরকম টাইপের মানুষ ছিল গোকুল। এবং সেও কিন্তু কি করতো, তারও কিন্তু কুদৃষ্টি ছিল তোমার আল্লাদির উপর এবং সে আল্লাদিকে কিন্তু পেতে চাইতো। তো এই হচ্ছে তোমার নিপীড়নকারী অবশ্যই, কারণ গোকুল হচ্ছে যেহেতু তোমার একটা সমাজের কি মাথা, তো গোকুল কিন্তু সে কি করতো, সাধারণ মানুষদের উপর অত্যাচার করতো এবং সাধারণ মানুষদের কাছ থেকে কিন্তু সে কি করতো, তোমার 2 নম্বর উপায় গ্রহণ করে আর কি, চাঁদা তুলে সে হচ্ছে মানুষের কাছ থেকে টাকা তুলতো। হ্যাঁ, এই জন্য তাকে বলা হচ্ছে নিপীড়নকারী এবং সমাজপতি। তারপরে দেখো এই যে মাসি পিসি চরিত্র, তারা দুজনই হচ্ছে বিধবা, তারা দুজনই কিন্তু সংগ্রামী মাতৃবৎসল্য। এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু মাতৃবৎসল্য মানে কি? মাতৃবৎসল্য মানে হচ্ছে মায়ের মতো করে যে আদর যত্ন দিয়ে থাকে তাদেরকে মাতৃবৎসল্য বলা হয়ে থাকে। যেহেতু আমরা দেখি আল্লাদিকে হচ্ছে আমাদের মাসি পিসি দুইজনেই খুব মায়ের মতো করে আদর করে তারা দুজন আগলে রেখেছিল, সেজন্য তাকে মাতৃবৎসল্য বলা হচ্ছে। তারপরে দায়িত্বশীল, অবশ্যই তারা দুজন দায়িত্বশীল ছিল, কারণ তারা নিজেদের জীবনযাপন ধারণের পাশাপাশি তারা কিন্তু আল্লাদির দায়িত্ব গ্রহণ করেছিল। এবং তারা দুজন প্রতিবাদী চরিত্র ছিল, যে প্রতিবাদী চরিত্রটাই আসলে এই পুরো গল্পের যে পিক পয়েন্টটা সেটা আমরা একদম শেষের দিকে দেখতে পাবো। ঠিক আছে, আর আল্লাদি সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে নিগৃহীত। আচ্ছা, আসলে তার কোনো ঘরবাড়ি তেমন ছিল না, যেহেতু বিয়ের পরে একটা মেয়ের বাড়ি কি হয়, তার হাজবেন্ডের বাসাটাই তার নিজের বাসা, তাই না? তো যেহেতু তার হাজবেন্ডের বাসা থেকেই তাকে বের করে দেওয়া হয়েছে, তার মানে এখানে তাকে বলা হচ্ছে সে হচ্ছে একজন নিগৃহীত এবং প্রতিবাদহীন। আল্লাদি কিন্তু খুব সহজ সরল একটা গ্রামের মেয়েরা যেরকম হয় এরকম টাইপের একটা চরিত্র, এবং সে কিন্তু প্রতিবাদহীন, মানে সে প্রতিবাদ করতে পারে না। সে স্বামীর মায়ের খেয়ে কিন্তু কি কোথায় চলে আসছে, মানে মাসি পিসের কাছে চলে আসছে। তারপরে পিতৃমাতৃহীন, তার বাবা মা ভাই বোন কেউ ছিল না এবং সে ছিল আশ্রিতা কার কাছে? মাসি পিসির কাছে। এই প্রত্যেকটা চরিত্র সম্পর্কে যদি তোমার ফুললি একদম কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, গল্পটা বুঝতে তোমার অনেক বেশি সুবিধা হবে। এবং এগুলো থেকে যখন বহুপদী প্রশ্ন চলে আসবে যে নিচের কোনটি আল্লাদির ক্ষেত্রে প্রযোজ্য, নিচের কোনটি আমরা মাসি পিসির ক্ষেত্রে প্রযোজ্য বলতে পারি, তখন কিন্তু তুমি সুন্দরভাবে এগুলো অ্যান্সার করতে পারবা। এজন্য আমি কি এই সার্কেলটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা কি এটা বুঝতে পেরেছো? দেখো এই যে আমরা এখানে সুন্দর মতো একজন রমণীকে দেখতে পাচ্ছি, যার নাম আমরা ধরতে পারি যে তিনি হচ্ছে আমাদের আল্লাদি, এবং তিনি অন্যতম প্রধান চরিত্র এবং তার স্বামীর নাম ছিল যোগু। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মদ টদ নিয়ে খুব নেশায় মগ্ন হয়ে একজন ব্যক্তি বসে আছে, এ হচ্ছে আমাদের কি বলতো আল্লাদির স্বামী, এবং সে হচ্ছে একজন অত্যাচারী চরিত্র এবং শারীরিক এবং মানসিকভাবে কি করতো আল্লাদির উপর সে নির্যাতন চালাতো। কি করতো? শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতো। কার উপর নির্যাতন চালাতো? কার উপর বলতো? আল্লাদির উপর। ক্লিয়ার? আচ্ছা,
তারপরে দেখো আমরা কিন্তু চলে আসছি, দেখো দুইটা বউ মতো দেখতে পাচ্ছি না আমরা এখানে, পুতুল বউ দেখতে পাচ্ছি। আমরা ধরে নিলাম এরা দুজন হচ্ছে আমাদের মাসি এবং পিসি। তো মাসি পিসি সম্পর্কে দেখো বলা হচ্ছে তারা হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, আর আল্লাদি হচ্ছে অন্যতম একটি প্রধান চরিত্র। এবং আর্থিক অবস্থা তাদের একদমই ভালো ছিল না, তারা শাকসবজি বিক্রি করে ব্যবসা করতো আর কি, শাকসবজি বিক্রি করতো, তরতাজা শাকসবজি নিয়ে অন্য আরেকটা গ্রামে গিয়ে বিক্রি করতো এবং তারা কিছু টাকা পয়সা পেতো, সেগুলো দিয়ে জীবন ধারণ করতো। এবং তারা কিন্তু অনেক ঝগড়া করতো দুজনে, হ্যাঁ মাসি এবং পিসি দুজনে কিন্তু অনেক ঝগড়া করতো। এবং আল্লাদিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তারা পালন করেছিল, এবং আল্লাদিকে রক্ষা করার জন্য তারা দায়িত্ব গ্রহণ করেছিল, ঠিক আছে। এবং দেখো কৈলেশ এবং দারোগা বাবু নামে এখানে আমরা দুটি চরিত্র, দুটি হচ্ছে তোমার আমরা বলতে পারি এগুলো হচ্ছে অপ্রধান চরিত্র, হ্যাঁ আমরা দুটি অপ্রধান চরিত্র দেখতে পাই। এই দুটি চরিত্র কিন্তু আমরা গল্পে দেখতে পাই, একটার নাম হচ্ছে কৈলাস আর একটার নাম হচ্ছে দারোগা বাবু। এই কৈলাস কিন্তু কি ছিল, যোগুর সহযোগী। যোগু কে ছিল বলতো, যোগুর সহযোগী বলা হচ্ছে। যোগু কে ছিল, যোগু ছিল আমাদের কি বলতো, আমাদের আল্লাদের স্বামী ছিল না, আমাদের আল্লাদের স্বামী ছিল তো, আল্লাদের স্বামী, তাই তো। তো এই যোগুর সহযোগী কিন্তু অর্থাৎ দালাল, সে একটা ছিল দালাল, অর্থাৎ যোগু হচ্ছে তাকে মানে ভাড়াটে গোন্ডা টাইপের বলা যাইতে পারে। তো সে হচ্ছে মোটামুটি কি করে তোমার আল্লাদিকে যোগুর হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু মাসি পিসির সাথে ভাব জমাইতে যায়, যদিও পারে না। এবং আল্লাদিকে যোগুর কাছে পাঠানোর জন্য সে সুপারিশ করেছিল। মাসি পিসিকে নানানভাবে সে ভয়ও দেখিয়েছিল যে তোমরা যদি ওর বউকে মানে যোগুর বউকে অর্থাৎ আল্লাদিকে যদি তুমি আল্লাদির জামাইয়ের কাছে না পাঠাও তাহলে কিন্তু কি হবে, যোগু কিন্তু মামলা করে দিবে, তোমরা কিন্তু জেলে চলে যাবা, মানে সে অনেকভাবে কিন্তু ভয় দেখিয়েছিল। এগুলো সব আমরা গল্পেই দেখতে পাবো। এবং এখানে দেখো আমরা আরো কিছু জিনিস দেখতে পাই, যেমন দারোগা বাবু, সেও কিন্তু একজন দালাল ছিল, দারোগা বাবু কিন্তু একজন দালাল ছিল এবং সেও কিন্তু যোগুর সহযোগী ছিল। কারণ দারোগা বাবু কিন্তু এখানে আমরা দেখি শেষের পর্যায়ে সে কিন্তু মাসি পিসিকে ধরে নেওয়ার জন্য কি করে, অর্ডার করে মাসি পিসিকে যেন ধরে নিয়ে যায়। তো মোটামুটি বলা যায় যে দারোগা বাবু আমরা ইমাজিন করে নিলাম সে হচ্ছে যোগুর সহযোগী এবং আল্লাদিকে কি যোগুর কাছে পাঠানোর জন্য কি করে, সে সুপারিশ করে আর মাসি পিসিকে নানানভাবে ভয় দেখায়। সেও মানে এই দুইটা চরিত্র সম্পর্কে আমরা সেম কথা কিন্তু বলতে পারি, এই দুইটা চরিত্র, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার? তোমাদের এই গল্পটার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে? যদি পুরো গল্পটার এই চরিত্রগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে গল্পটা একদম ইজি লাগবে, ঠিক আছে। এবং চলো আমরা লেখক পরিচিতিতে একটা গো থ্রু করবো ছোট্ট করে, যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট আমি হাইলাইট করে দিয়েছি জিনিসগুলো, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি দেখো হাইলাইট করে দিয়েছি। তিনি মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাঁওতাল পরগনার দুমকায় 1908 সালে, মনে রাখবা এটা কিন্তু একটা বোর্ড প্রশ্নতে চলে আসছে, 1908 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ। এবং হচ্ছে 19শে মে তার জন্মগ্রহণ। তার পৈতৃক বাড়ি ছিল ঢাকার বিক্রমপুরে, এটা মনে রাখবা, ঢাকার যে বিক্রমপুর এখন বর্তমানে যেটাকে মুন্সিগঞ্জ বলা হয়ে থাকে, তো এই মুন্সিগঞ্জে কিন্তু তার জন্ম অর্থাৎ বিক্রমপুরে। এবং তার মায়ের নাম ছিল নিরোদা সুন্দরী দেবী এবং বাবার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? এবং দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে পিতৃপ্রদত্ত নাম ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিতৃপ্রদত্ত যে নাম ছিল সেই নামটা কি ছিল, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা মনে রাখবা, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ঠিক আছে, এটা পাধ্যায় হবে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এবং তার ডাক নাম কিন্তু ছিল মানিক, এটা মনে রাখবা, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট। এবং তিনি 48 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, মাত্র 48 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এবং মাত্র 20 বছর বয়সে, হ্যাঁ, সে যখন হচ্ছে বিসিতে কলকাতার প্রেসিডেন্সি কলেজে যখন বিসিতে পড়াশোনা করছিল, তখন মাত্র 20 বছর বয়সে কিন্তু সে বন্ধুদের সাথে বাজি ধরে একটা কি লিখেছিল, গল্প লিখেছিল, যেটার নাম ছিল অত কি সীমামি, যেটার নাম ছিল অত সীমামি। এই অত সীমামির গল্পটা লিখে আসলে সে খ্যাতি অর্জন করেছিল এবং বাকি 28 বছর জীবন পর্যন্ত সে কিন্তু লিখে গেছে। মাঝখানে মাত্র 3 বছর সে একটু চাকরি করছিল আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। এবং অনেক উপন্যাস, ছোট গল্প, এই জিনিসগুলো তিনি লিখেছেন। তার বিখ্যাত যে উপন্যাসগুলো দেখো, জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, তারপরে পুতুল নাচের ইতিকথা, অনেক সুন্দর পুতুল নাচের ইতিকথা,
হ্যাঁ, এটা আমি পড়েছি। এই যে গত ঈদে যখন বাড়িতে গেলাম তখন আসলে আমি পুতুল নাচের ইতিকথাটা পড়েছিলাম। এখন তোমার কাছে মনে হতে পারে এটা হয়তো কোনো পুতুলের ইতিকথা, পুতুল যে নাচ, হ্যাঁ, পুতুল দিয়ে যে নাচ করা হয় সেটার কোনো ইতিকথা হইতে পারে। এবং এই বইটা আমি একদম ছোটবেলা থেকে, মানে ক্লাস 2 থেকে আমাদের বাসায় দেখেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এটা পুতুলের কোনো কাহিনী হইতে পারে, এই জন্য আমি এই বইটা কখনো পড়ি নাই। তো এইবার যখন হুট করে আন্দোলনের সময়, মানে আন্দোলনের একদম শেষ পর্যায়ে আমি খাগড়াছড়ি গিয়েছিলাম, তখন যখন দেখতে পাই যে মানে তখন তো নেটওয়ার্ক ছিল না, কিছু ছিল না, তো বাসায় তেমন বইও ছিল না, এই বইটা আমি পড়া শুরু করি। বাট এত সুন্দর একটা উপন্যাস, এটা পড়ে মানে আমি একদম অবাক হয়ে যায়। তোমরা চাইলেও কিন্তু যখন ফ্রি টাইম পাবা এটা পড়তে পারো, যে পুতুল নাচের ইতিকথা সুন্দর আছে এই উপন্যাসটা, ঠিক আছে। তারপর হচ্ছে চিহ্ন, এবং তার যে ছোট গল্পগুলো আছে দেখো, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, বউ কি বউ কি কণ্ঠরোগীর বউ, ঠিক আছে, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল, পরশুর গল্প, হারানের নাচ জামা, এগুলো হচ্ছে তার কি সব কয়টা তার হচ্ছে ছোট গল্প। এবং 1956 সালের 23 ডিসেম্বর কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, মানে তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেখক পরিচয়। দেখো আমি সব কিছু কিন্তু হাইলাইট করে দিয়েছি, তোমরা জাস্ট পরীক্ষার আগে যখন স্লাইডটা একবার রিভাইজ করবে তাহলে বুঝে যাবা কি কি তোমাকে পড়তে হবে এবং কি কি তোমাকে পড়তে হবে না। ক্লিয়ার? আচ্ছা দেখো, এই যে গল্পটা, এই গল্পটা প্রথম প্রকাশিত হয় কিন্তু কলকাতার যে পূর্বাশা পত্রিকা আছে সেটাই। কত সালে? 1332 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্নতে চলে আসছিল, এটা মনে রাখবা। একটা বোর্ড প্রশ্নতে কিন্তু আসছে যে এটা সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়, কলকাতার পূর্বাশা পত্রিকা, এবং কত সালে? 1352 সালে। মনে রাখবা যে চৈত্র সংখ্যায়, অর্থাৎ চৈত্র মাসে যে সংখ্যাটা বের হয়েছিল, চৈত্র মাসে যে প্রতিবেদনটা বের হয়েছিল সেটার, ঠিক আছে, সেটার মার্চ এবং এপ্রিল 1946-এ এটা প্রকাশিত হয়েছিল, এটা মনে রাখবা। তাহলে কোথায় বলো তো, একটু একবার আমার সাথে রিভাইজ করো। সেটা হচ্ছে কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 সালে সর্বপ্রথম, এটা বাংলা সন আর কি, বাংলা সন 1352 সালে হ্যাঁ প্রকাশিত হয়, এবং চৈত্র সংখ্যার মার্চ এপ্রিল 1946-এ, চৈত্র সংখ্যার মার্চ, যেটা ইংরেজি সময়টা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি অক্টোবর 1946 নামক গল্পগ্রন্থে। প্রথমত পূর্বাশা পত্রিকায় থেকে এটা হচ্ছে তোমার দেওয়া হয়, এবং পরবর্তীতে কিন্তু এটাকে কোথায় রাখা হয়েছিল, এই গল্পটাকে পরিস্থিতি নামক যে তোমার হচ্ছে পরিস্থিতি নামক যে গল্প গ্রন্থ আছে সেখানে রাখা হয়। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। ভেরি কনফিউজিং অ্যান্ড হচ্ছে অনেক বেশি ইনফরমেশন, তোমাদের মাথা ঘুরিয়ে যেতে পারে, তো এত মাথা ঘোরানো যাবে না। দেখো এখানে জাস্ট একটা গল্প প্রথম প্রকাশিত হয় কোথায়, তারপরে কোথায় রাখা হয়েছে, এখন আবার কোত্থেকে নেওয়া হয়েছে, 3টা সেগমেন্ট কিন্তু এখানে আছে। সো 3টা জিনিসই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ কোত্থেকে প্রশ্ন চলে আসে এটা তো তুমি জানো না। তো এখান থেকে আমরা যদি বলতে পারি যে সর্বপ্রথম পূর্বাশা পত্রিকা প্রকাশিত হয় 1352 সালে, তারপর যেটা হচ্ছে ইংরেজি সনে হচ্ছে 1900, যে এটা হচ্ছে 1946-এ, ঠিক আছে, মার্চ এপ্রিল সংখ্যায়, চৈত্র সংখ্যায়, এবং এটাকে পরবর্তীতে পরিস্থিতিতে রাখা হয়, এবং বর্তমানে এটাকে নেওয়া হয়েছে ঐতিহ্য থেকে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, বলো সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ার কিনা। সবাই একটু ক্লিয়ার কিনা জানাও আমাকে, তাহলে আমরা গল্পে চলে যাব, ঠিক আছে। ওকে ক্লিয়ার। আপু ওয়েবে ভিডিওগুলো দেন না কেন, এ সময় আমার এফবিতে প্রবলেম হয়। আচ্ছা, প্রত্যেকটা ক্লাস হওয়ার পর 2 থেকে 1 দিন টাইম লাগে, 2 দিনের মতো টাইম লাগে, কারণ ক্লাসটা এখান থেকে ডাউনলোড করে, ফেসবুক থেকে ডাউনলোড করে, দেন সেটাকে ইউটিউবে হচ্ছে তোমার আপলোড করে, সেটার লিঙ্ক কিন্তু ওয়েব অ্যাপে দেওয়া হয়। সো এটা একটু টাইম লাগে। তো প্রত্যেকটা ক্লাস হওয়ার পর অন্তত 2-1 দিন টাইম তো লাগে, সাথে সাথে এটাকে আপলোড দেওয়া যায় না। হ্যাঁ, এই বিষয়টা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, তোমরা হয়তো বুঝো না ব্যাপারটা, বাট এটা আমিও আমার কন্ট্রিবিউটরকে বলেছিলাম তুমি সাথে সাথে কেন আপলোড দাও না, তো সে আমাকে বুঝিয়ে বলেছে আপু সাথে সাথে এটা আপলোড দেওয়া যায় না, এটা একটু প্রসেসিং লাগে। অ্যান্ড আই থিঙ্ক আমি এটা নিয়ে আবারও আজকে কথা বলবো যদি দেরি হয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই পাঠ পরিচিতিতে দেখো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি এই পুরো পাঠ পরিচিতি সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছি, কারণ আমি এতক্ষণ ধরে যে যে কথাগুলো বলেছিলাম তোমাদেরকে, এগুলোই আসলে আমাদের পাঠ পরিচিতিতে উল্লেখ করা হয়েছে। তাহলে আই থিঙ্ক এটা পড়ার কোনো দরকার নেই আমাদের। চলো এখন আজকে এই গল্পটা তোমাদের পড়তে একটু বোরিং লাগবে না, কারণ আমি সব বিষয় কিন্তু হাইলাইট করে দিয়েছি। যেহেতু হাইলাইট করে দিয়েছি কারণ তোমাদের পড়তে সুবিধা হবে, এবং তোমাদের হচ্ছে
হ্যাঁ, তোমাদের হচ্ছে সেই বিষয়টা কি তোমাদের দেখতেও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো প্রথমত একটু নাটকীয়ভাবে কিন্তু গল্পটা শুরু হয়েছে, মানে নাটকীয়ভাবে এইভাবে শুরু হয়েছে যে একটা নদীর ওপার থেকে একটা নৌকা আসতেছে এবং সেই নৌকাতে কারা কারা ছিল, আমাদের মাসি পিসি এবং আল্লাদি মাঝখানে বসেছিল। আর এই পারে হচ্ছে দেখা যাচ্ছে তোমার কে বসেছিল বলো তো, কৈলেশ। সে বসে বসে অপেক্ষা করতেছিল যে কখন মাসি পিসি আসবে, মাসি পিসির সাথে সে কথা বলবে, ওই যোগুর কাছে যেন আল্লাদিকে পাঠিয়ে দেওয়া হয়। এবং এখানে আমরা দেখি আরো দুজন ব্যক্তি, সে তারা হচ্ছে ওই যে খড়, মানে ধান কাটার পর ধান নেওয়ার পর যে খড়গুলো থাকে না, হ্যাঁ বিছা বলে আর কি আমরা, বিছা বা খড়, এই খড়গুলো হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছিল আর কি একজনের মাথা থেকে আরেকজনে। তো এই পুরোটা দৃশ্য কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো তোমাদেরকে আমি পড়ে দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবা। দেখো, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, তার মানে সারাদিন হয়তো বৃষ্টি হয়েছে, এখন পুরো ভাটা পড়ে গেছে। ভাটা পড়ে গেছে মানে কি, পানি নিচের দিকে নেমে গেছে। নদীতে এরকম হয় দেখবা, যখন বর্ষা হয় অনেক পানি হয়, যখন ভাটা চলে আসে তখন কিন্তু আবার পানি আস্তে আস্তে কমে যায়। তো বলতো কখন সেই ভাটাটা দেখা গিয়েছিল, এটা মনে থাকবে? শেষ বেলায়। এটা কিন্তু মনে রাখবা, কখন বলো সবাই, এটা কিন্তু পরীক্ষা চলে আসবে যে শেষ বেলায় খালে কিন্তু পুরো ভাটা ছিল, ঠিক আছে। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও উজরে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। তো জল যেহেতু নেমে গেছে, তো পানি নেমে যাওয়ার পর এখন কিন্তু কি কি দেখা যাচ্ছে, কাদা আর ভাঙা ইট পাটকেল কিন্তু দেখা যাচ্ছে। কংক্রিটের পুলের কাছে, পুল মানে তো চিনো তোমরা, কংক্রিটের পুল মানে আমরা যে হচ্ছে ইট ভাঙার পর যে ছোট ছোট টুকরাগুলো থাকে এগুলোকে বলা হয় কংক্রিট। তো কংক্রিটের, ওয়ালাইকুম আসসালাম মেহেদি, এত লেট কেন? কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালটি থেকে খড় তোলা হচ্ছে পারে। দেখো, এই যে কংক্রিটের পুলের কাছে অর্থাৎ নদীর পাশে একটা পুল, যেটা দিয়ে হচ্ছে রাস্তা পারাপার হয় আর কি, এরকম জিনিসটাকে পুল বলা হচ্ছে। রাস্তা পারাপারে সাঁকু বলা যাইতে পারে, হ্যাঁ সাঁকু আমরা বললাম যে সাঁকু, ঠিক আছে। এই কালারটা মনে হচ্ছে ভালো লাগছে না, এটা দিই সাঁকু। তো সেখান থেকে হচ্ছে এই যে খালের ধারে লাগানো শালতি থেকে, শালতি মানে কি জানো, শালতি মানে এটা একটা নৌকার নাম, শালতি মানে এটা একটা নৌকা, এবং শালতি মানে হচ্ছে শাল কাঠ অথবা তাল কাঠের নির্মিত বা তাল কাঠ দিয়ে বানানো একটা এমন নৌকা, যেটা থেকে হচ্ছে তোমার এই যে খড়গুলো তোলা হচ্ছে কোথায়, পারে। পাশাপাশি জোড়া লাগানো দুইটি বড় বড় শালতি ছিল। কয়টি ছিল? পাশাপাশি আরো দুইটি বড় বড় শালতি বুঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায়। কয়জনের মাথায়? তিনজনের মাথায় কিন্তু চড়ে গিয়ে জমা হচ্ছে উপারের মস্ত গাদায়। উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে যেন হচ্ছে কাদা না পড়ে। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। তাহলে শালতি থেকে কতজন খড় তুলে দিচ্ছে? দুজন। একজনের বয়স হয়েছে আদা পাকা চুল এবং রোগা শরীর, অন্যজন হচ্ছে মাঝ বয়সী বেটে এবং জুয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। কদম ছাটা রুক্ষ চুল মানে হচ্ছে চুলগুলোকে এমন ভাবে ছাটানো যেটা কদম ফুলের মতো দেখতে, সেটাকে বলা হচ্ছে কদম ছাটা রুক্ষ চুল। দেখো, এখানে হচ্ছে এমন একটা দৃশ্য, তুমি এখানে পড়লে তোমার কাছে মনে হবে আমি ব্যাপারটা বুঝতে পারি না। জাস্ট ইমাজিন করো, একটা নদী, নদীর পাড়ে একটা সাঁকুর পাড়ে একটা নৌকা আছে, এবং অন্যদিকে আরো দুটি নৌকা আছে। অর্থাৎ এই দুইটা নৌকা থেকে খড়গুলোকে ওই নৌকায় ট্রান্সফার করা হচ্ছে আর কি। তো সেখানে তিনজন ব্যক্তি কাজ করতেছে। তো তিনজনের মধ্যে হচ্ছে তোমার তিনজন নৌকা থেকে হচ্ছে তোমার খড় বোঝাই দিচ্ছে, আর দুজন এনে এনে হচ্ছে আরেকটা নৌকায় রাখতেছে। আর মাঝখানে রাস্তাটার মধ্যে তারা খড় বিছিয়ে নিয়েছে যেন কি পিচ্ছিল না হয়ে যায় এবং ওরা যেন পড়ে না যায়। এই ব্যাপারটাকে এখানে নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে। এবং যে দুজন ব্যক্তির উল্লেখ আছে, দেখো একজন হচ্ছে একটু মধ্যবয়স্ক এবং একজন একটু জুয়ান। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা নৌকা। তার মানে এই যে পুল, যে সাঁকুর নিচ দিয়ে আরেকটা নৌকা এখন আসছে, এবং সেই নৌকার যে শালতি দুহাত চওড়া হয়নি, না হয় দুমাথায় দাঁড়িয়ে রয়েছে দুজন পৌরা কি বিধবা লঘি ঠেলছে। দেখো, তো এই যে পুলের নিচ দিয়ে যে নৌকাটা আসতেছিল, সেই নৌকায় দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, সে তার নাম হচ্ছে দুজন পোড়া মহিলা। পোড়া মহিলা বলতে 40 থেকে তোমার মোটামুটি কি 45, 40 থেকে 55, 50, 40 থেকে 50 বছরের মহিলাদেরকে আসলে পোড়া বিধবা মহিলা, পোড়া মহিলা বলা হয়ে থাকে আর কি। 40 থেকে 50 বছর বয়স হবে এরকম দুজন মহিলা হচ্ছে তারা লগি ঠেলে। লগি মানে হচ্ছে বৈঠা, লগি মানে হচ্ছে তারা এখানে বৈঠাকে বোঝাচ্ছে। তো লগি ঠেলে অর্থাৎ বৈঠা ঠেলে তারা ময়লা মোটা থানের কাপড় পরা ছিল। তাদের দেহে কেমন কাপড় ছিল? মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা।
তো তারা দুজন হচ্ছে সেই নৌকাটা চালিয়ে আসছিল। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অন্তবাসী একটি বউ। অন্তবাসী মানে কি, যারা হচ্ছে ঘরের মধ্যে থাকে। আমাদের ছেলের বউরা, মানে বউরা মূলত কোথায় থাকে, ঘরের মধ্যেই তো থাকে, তাই না? তখনকার সময়ের চিন্তা করো, এখন আমরা হয়তো বাইরে বের হচ্ছি, বাট তখনকার সময় বউরা কিন্তু ঘরের মধ্যেই থাকতো, এই জন্য অন্তবাসী বলা হচ্ছে। অর্থাৎ ঘরের মধ্যে বসবাস করা একজন বউ। গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে আমরা যদি বলি যে আহ্লাদের গায়ে কি রকমের শাড়ি ছিল, নকশা পাড়ের সস্তা কি, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। মনে রাখবা কি এটা, আবার একবার বলো কি, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি ছিল তার গায়ে। কার গায়ে? আহ্লাদের গায়ে। এবং আট শার্ট থমথমে তার কি, আটি শার্ট থমথমে তার গরন, গুলগাল তার মুখ। দেখো এটা কিন্তু এখানে কিন্তু পুরোটা হচ্ছে তোমার আহ্লাদির চেহারা সম্পর্কে। হ্যাঁ, ও অল্প বয়সী হবে, আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু টাইপিং মিস্টেক, কিছু মিস্টেক থাকতে পারে। যদি মিস্টেক হয় তোমরা আমাকে একটু হচ্ছে এটা ক্লিয়ার করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, ওয়েব অ্যাপে ক্লাস দেখাচ্ছে না মানে? আচ্ছা, ওয়েব অ্যাপের যে কোনো অসুবিধা নিয়ে তোমরা সিরাজুন্নেসাকে একটু করবা, ইনবক্স করবা। তো সিরাজুন্নেসা আই থিঙ্ক তোমাদের প্রবলেমগুলো কি করে দিবে, সমাধান করে দিবে। তাহলে এটা কি হবে, অল্প বয়সী, তাই না? আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। এখানে কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে, সো তোমরা হচ্ছে আমাকে এগুলো ঠিক করে দিবা, কারণ পুরো গল্পটা তো অ্যাকচুয়ালি আমার মুখস্থ নাই যে আমি ঠিক করব। তোমরা আমাকে একটু ঠিক করে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অল্প বয়সী একটি বউ। অল্প বয়সী, অল্প বয়সী একটি বউকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবং আট শার্ট থমথমে তার গরন, গুলগাল কি তার মুখ। তার মুখ দেখতে কেমন, গুলগাল তার মুখ। এটা হচ্ছে আমাদের এখানে আহ্লাদি সম্পর্কে এখানে কিছু কি কথা বলা হয়েছে, অর্থাৎ আহ্লাদির চেহারার বর্ণনা দেওয়া হয়েছে। মাসি পিসি ফিরছে কৈলাস, বুড়ো লোকটি বলল। এখন যখন দেখতে পেল যে মাসি পিসি ঘরে আসতেছে, হ্যাঁ আপু ওয়েব অ্যাপের ভিডিও কোয়ালিটি ভালো না, ওকে ঠিক আছে। ওয়েব অ্যাপ নিয়ে যত সমস্যা তোমরা আমাকে বলতেছো, ওকে এগুলো আমি সলভ করার ট্রাই করব, কারণ এবার এই প্রথম হচ্ছে ফার্স্ট আমি আমার কোর্সে ওয়েব অ্যাপ দিয়েছি, তো সমস্যা হচ্ছে থাকতেই পারে, বাট তোমরা সেটা নির্দ্বিধায় জানাবা। ওয়েব অ্যাপের ভিডিও কোয়ালিটি ভালো না, অ্যান্ড ওয়েব অ্যাপে হচ্ছে লাইভ ক্লাস দেখা যায় না, না ৮৬ হবে, ওকে ঠিক আছে ৮৬ তোমরা ঠিক করে নিও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তো এই যে আমরা বলেছিলাম না, ওখানে মধ্যবয়স্ক একটা লোক ছিল যে হচ্ছে খড় চাপাই দিচ্ছিল। তো সে বলতেছে, এই বুড়ো লোকটা কি বলতেছে, যে কৈলেশকে একটু নক করে বলছে, কৈলেশ দেখো দেখো মাসি পিসি আসতেছে। কারণ কৈলেশ তো সেখানে অপেক্ষা করে বসে আছে যে কখন মাসি পিসি আসবে আর সে কথা বলবে। এই জন্য বুড়ো লোকটি তাকে ইনফর্ম করলো যে দেখো দেখো মাসি পিসি আসতেছে। তো কৈলেশ বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। বাহকের মানে কৈলেশও এখানে কাজ করতেছিল আর কি, সেও হচ্ছে খড় চাপাই দিচ্ছিল, মানে খড় ট্রান্সফার করতেছিল। তো ও আচ্ছা, ওয়েব অ্যাপ নিয়ে যত সমস্যা ক্লাস শেষে আমাকে প্রশ্ন করো প্লিজ, ক্লাসের মাঝখানে আমাকে প্রশ্ন করো না, তাহলে কিন্তু পড়া থেকে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। তোমরা হচ্ছে ক্লাসের শেষে আমি 2 মিনিট টাইম দেবো, তখন আমাকে সবার সমস্যাগুলো বলবা, ওকে? এর আগে ওয়েব অ্যাপ নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করবে না, পড়াশোনার দিকে মনোযোগ দাও। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে সে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরলো, মাসি পিসি শালতি 2 হাতের মধ্যে এসে গেছে, অর্থাৎ মাসি পিসি প্রায় পাড়ের কাছাকাছি চলে এসেছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে। খবর আছে মানে কি, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, খবর মানে হচ্ছে খবর আছে। হ্যাঁ, এই যে খবর কথাটি, এই খবর কথাটির আঞ্চলিকতা প্রকাশ করতে এখানে খবর বলা হয়েছে। বলেছে ও মাসি, ও পিসি, শুনে যাও শুনে যাও, তোমাদের জন্য একটা খবর আছে, ঠিক আছে? তারপরে সামনের দিকে লগি মানে কি, ওই যে বৈঠাটা পুঁতে রেখে মাসি পিসি শালতির গতি ঠেকায় এবং আহ্লাদি শিথির সিঁদুর পর্যন্ত সেই তার ঘোমটাটা টেনে দেয়, যেহেতু পরপুরুষ সে দেখতে পায়, এবং তার মাথার ঘোমটাটা সে একটু সামনের দিকে টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলাস। পেছনে থেকে পিসি বলে যে অনেকটা পথ যেতে হবে কৈলাস। তখন মাসি পিসি একটু বিরক্ত হয়, কারণ প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং তাদের দুজনকে চলে যেতে হবে, তাই না? বাড়ির পর্যন্ত পৌঁছাতে হবে, এবং তারা দুজন বিরক্ত হয় যে এই কৈলাস বেশি সময় নাই, তাড়াতাড়ি বলো কি বলবা, ঠিক আছে?
মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা। দেখছো মাসি এবং পিসির গলাটা কিন্তু একটু ঝরঝরে। গ্রামের দেখবা কিছু মহিলারা থাকে যারা অনেক সংগ্রামী হয়, যারা হচ্ছে মানুষের বাসায় কাজ করে খায়, হ্যাঁ, তাদের আসলে তাদের চরিত্রটা কিছুটা পুরুষদের মতো হয়, কারণ তারা যেহেতু অনেক বেশি পরিশ্রম করে, তখন আসলে নারী এবং পুরুষের মধ্যে যে একটা নারী মানে যে একটা কোমলতা, এটা তখন আর তাদের মধ্যে কি সে অস্তিত্বটা থাকে না, কারণ তারা যেহেতু পুরুষদের সমান সমান ভাবে কাজ করতে থাকে, তখন তাদের গলার আওয়াজ মোটা হয়ে যায় এবং হাঁটাচলাও করে একদম পুরুষদের মতো, এরকমটা হয়ে যায়, এটা ন্যাচারালি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বলা হচ্ছে যে কি বলা হলো, ঝংকার আছে, যেমন একটু ঝংকার আছে এবং ধমকের সহিত এরা কথা বলতেছিল। কৈলাসের খবরটা গোপন, দুজনে লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয়, চুপি চুপি বলা, চুপি চুপি বলা। আচ্ছা, তার মানে কৈলাস সাথে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে একদমই গোপন কথা, সেটা দূর থেকে বলা যাবে না, এই জন্য চুপি চুপি কানে কানে কথাটা বলতে হবে আর কি। তারপরে দেখো মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, তাহলে এই যে বড় যে হচ্ছে শালতির, বড় শালতি মানে কি বড় নৌকার যে খড় ঠেকানো বাঁশটা কে ধরে রাখে, মাসি ধরে রাখে, এটা কিন্তু মনে রাখবা। এই যে মাসির উক্তি কোনটা, পিসির উক্তি কোনটা এবং কে কোন কাজটা করছিল, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে, আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমন করেই বলে কৈলাস। তো কৈলাসের লক্ষ্যই ছিল যে কৈলাস যে কথাগুলো বলবে এটা যাতে আল্লাদির কান পর্যন্ত যায়, কারণ মেয়ে মানুষরা যতই ধরো জামাইয়ের মায়ের খাক, জামাইয়ের যত কিছু হোক, বাট দিন শেষে তারা কি তাদের হাজবেন্ডের প্রতি একটা ইমোশনাল একটা কি কানেকশন থাকে, এটা গড প্রদত্ত। যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু হাজবেন্ডের সাথে একটা ইমোশনালি তারা কানেক্টেড হয়ে যায়। তো ওকে যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে যদি তাও নেওয়া যায়, অর্থাৎ যোগুর কাছে যদি নেওয়া যায়, তাহলে ভালো না। এই জন্য কৈলাস এমন ভাবে টেকনিক সহকারে কথা বলছিল যেন তার কথাগুলো আল্লাদি পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বলি মাসি, এই কথাগুলো কে বলছে, কৈলাস বলছে। বলি মাসি তোমাকেও বলি পিসি, কৈলাস এবার হচ্ছে কৈলাস শুরু করে, অর্থাৎ কথা বলা সেই মাত্র শুরু করলো, বলছে ও মাসি ও পিসি তোমাদের দুজনকেই বলতেছি, একটু আমার কথাটা শুনো। মিয়াকে একদম স্বামীর ঘর পাঠাবে না মনে করেছে যদি, সে কেমন ধারা কথা হয়, এত বড় সোমাত্ম মেয়া, তোমরা দুটো মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষও নেই, বিপদ আপদ ঘটে যদি তো। মাসি বলে খুনসুটি রাখো দেখি কৈলাস, তোমার মোদ্দা কথাটা কি তাই কও। এখন দেখো সে হচ্ছে কথা বলা শুরু করার আগে সে মাসি এবং পিসুকে একটু তেল মারার চেষ্টা করতেছে, যে আচ্ছা তোমরা কি ভাবছো যে তোমাদের মেয়েকে স্বামীর ঘরে পাঠাবা না, যদি এরকম হয় তাহলে সেটা কি ভালো কথা, এই বাড়ির মধ্যে তোমরা দুইটা মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষ নাই, যদি কোনো বিপদ আপদ হয়, মানে সে খুব কেয়ার করতেছে, ব্যাপারটা এরকম ভাবে সে প্রেজেন্ট করে। বাট মাসি পিসি একটু রেগে যায়, বলে তোমার ফালতু কথা রাখো তো, তুমি যে মুদ্রা কথা মানে হচ্ছে যে মেইন কথাটা, যে মূল কথাটা তুমি বলতে চাও, সে কথাটা তাড়াতাড়ি বলে ফেলো, কারণ আমাদের হাতে তোমার এত বাকবাস কথা শোনার তাদের কোনো সময় নাই। আচ্ছা, তারপরে দেখো, তারপরে মোটামুটি এটা যখন বলে, এখন বেলা বেশি নেই কৈলাস, মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। আচ্ছা, এখন পিসি যে যখন বলে যে না, যে খবর আছে কি, এখন বলতেছে যে আচ্ছা মুদ্রা কথাটা বলো, তুমি না বলছো একটা খবর আছে এবং সেই খবরটা কি তাড়াতাড়ি বলো। পিসি বলে খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস, মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। এখন কৈলাস আসলে বুঝতে পারছে যে এদেরকে তেল মেরে কোনো লাভ নাই, যা বলার সরাসরি বলতে হবে, কারণ এরা যেই পরিমাণ স্ট্রিক্ট, কখন যে কি বলে ফেলে। তো তারপরে দেখো কি হয়, অগত্যা ফেনীতে রসিয়া বলবার বদলে, মানে অযথা সে হচ্ছে একটু রসকস দিয়ে বলার বদলে সে কি করলো, সে সোজা কথায় চলে আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল, তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। এখন বলতেছে যে আমি গতকালকে কাজ করে আসার সময় যোগুর সাথে আমার দেখা হয়েছিল, তো কাজ করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা একটু চা খাইতে গেলাম, তো চায়ের দোকানে ওর সাথে আসলে দেখা হয়েছে। এখন দেখো মাসি উঠে বলে যে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস, তা কথাটা কি। এটা এই কথাটা বলার কারণ হচ্ছে যোগু কিন্তু সারাদিন মদের দোকানে পড়ে থাকে, এখন মদের দোকানে ওর সাথে দেখা হয়েছে নাকি চায়ের দোকানে দেখা হয়েছে, এটা কিন্তু মাসি পিসি বুঝে গেছে যে ও যে মিথ্যা কথা বলতেছে, এটাও কিন্তু তারা দুজন আঁচ করতে পেরেছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, চায়ের দোকানে তার সাথে দেখা হয়েছে নাকি মদের দোকানে দেখা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, এখন আসল কথাটা কি সেটাই আমাদেরকে বলো। পিসি বলে
সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে? হাতে দুটো পয়সা হলে তোমারও তো স্বভাব বিগড়ে যায়। বলতেছে আচ্ছা এখন যোগু রে তো চায়ের দোকান ছাড়া অথবা মদের দোকান ছাড়া আর কোথায় দেখবা? হাতে দুইটা পয়সা মানে দুইটা টাকা পয়সা হলে তো তোমাদেরকে কোথায় দেখা যায়? মানে তৎকালীন সমাজের যে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীরা যারা ছিল তারা কিন্তু দেখা যে পুরুষরা হাতে একটু টাকা হলে তারা মদের দোকানে গিয়ে সারাদিন মদ খেয়ে থাকতো, এরকম ছিল আর কি তাদের জীবনযাত্রাটা। তো এই জন্য বলা হচ্ছে যে হাতে দুইটা টাকা পয়সা হলে তো তোমারও মাথা বিগড়ে যায়। এখন তোমরা যে আসলে কোথায় দেখা করছো এটা আমরা বুঝতেই পারতেছি। হ্যাঁ, তা কি বললে যোগু? বলছে আচ্ছা ঠিক আছে দেখা তো হয়েছে ভালো কথা, তা কি বলছে এখন একটু আমাদের বলো তো। তো কৈলাস হচ্ছে ফাঁপড়ে পড়ে যায়, মানে সে এখন একটু চাপের মধ্যে পড়ে যায়। সে এখন তো ধরা পড়ে গেছে, কারণ ও যে মদ খাইতে গেছিল এবং সেখানে যে যোগুর সাথে তার দেখা হয়েছে এটা কিন্তু সে ধরা পড়ে গেছে। তারপরে দেখো, হ্যাঁ তারপরে দেখো যে কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে। এখন সে একটু আল্লাদির দিকে তাকায়, তাকায় হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে এখন সে বুঝতে পারছে যে মাসি পিসির সাথে আসলে, হ্যাঁ আপু কৈলাস কি কারো নাম? হ্যাঁ সায়দা, কৈলাস হচ্ছে যোগুর একজন সহযোগী, মানে এখানে বলা যেতে পারে যে যোগুর দালাল টাইপের। মানে যোগু হচ্ছে কৈলাসকে ভাড়া করছে আর কি, যেন মাসি পিসির সাথে কথা বলে, যেন সে তার বউকে নিয়ে যাইতে পারে। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি যে যোগুর বন্ধু হইতে পারে। তারপরে দেখো কি বলতেছে, তো হঠাৎ সে একটু জোরে, মানে এতক্ষণ তো সে মাসি পিসিকে তেল দিতে চাচ্ছিল, বাট মাসি পিসি তো তার কোনো কথায় পাত্তা দিতেছে না। এখন সে তার সেকেন্ড অপশনটা চুজ করলো, সে একটু জোরে জোরে বলতেছে যেন আল্লাদি কানে শুনতে পায়। বলতেছে একটু প্রতিবাদের স্বরে সে বলল যে তা নয়, মানে তোমরা যেটা মনে করছো যে আমাদের মদের দোকানে দেখা হয়েছে আসলে ব্যাপারটা তা নয়। হ্যাঁ, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। বলছে পুলের কাছেই তো একটা চায়ের দোকান আছে, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গিয়ে জিজ্ঞেস করুন যে আমি গতকালকে সেখানে ছিলাম কিনা। তারপরে বলতেছে, তারপরে জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু লোকটা, কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নাই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছো মিয়া পাঠাবা না, তাতেই চটে আছে, সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়ে দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি নিজেরা যেচে একবার পাঠিয়ে দাও না মেয়াকে। মাসি বলে পেটে শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে। আচ্ছা এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কিন্তু কৈলাসের কথা ছিল। হ্যাঁ, কৈলাস বলতেছে যে আসলে যোগু না আগের মতো আর নাই, মানে সে যোগুর সম্পর্কে হচ্ছে সে একটু মানে সে একটু পাম টাম দিতে চাইতেছিল, যোগু আর আগের মতো না, যোগু আর মদ খায় না, ও অনেক ভালো হয়ে গেছে, সব ছাড়া দিচ্ছে, এখন সে বউরে নিতে চায়, কতবার বউকে নিতে চাইলো তোমরা তো দিলা না, এখন একটু নিজের থেকে গিয়ে তোমরা বউকে ওর বাড়িতে পাঠায় দাও না, তাইলেই তো হয়। হ্যাঁ, এরকম করে কথাটা বলে। তারপরে দেখো মাসি কিন্তু অনেক রেগে যায়, বলে যে আচ্ছা তার মানে এই কথা না, মেয়েকে পাঠানোর কথা, তো মেয়ে যে পাঠাবো, কেন পাঠাবো? পেটে শুকিয়ে লাঠি ঝাঁটা খাওয়ার জন্য? পেটে শুকিয়ে লাঠি ঝাঁটা খাওয়া মানে হচ্ছে মানে খাবার না দিয়ে যে মারপিট মারা আর কি, নির্যাতন করা, মানে মেয়েকে খাইতে তো একে তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দিকে একে তো তারা খেতে দেয় নাই, দ্বিতীয়ত ওকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যে মানে ও মেয়েটা না খাইতে খাইতে আর মাই খেতে খেতে ওর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কলকে পোড়া ছেঁকা খেতে? আচ্ছা বলতেছে আচ্ছা ঠিক আছে আমার মেয়েকে যে পাঠাবো তো কেন পাঠাবো, এই যে লাঠি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছেঁকা খেতে? কলকে পোড়া ছেঁকা মানে হচ্ছে তোমার ওই যে ইয়ে খায় না, মাদক দ্রব্য সেবন করার জন্য আর কি, যেটাকে তখনকার সময় একটা গুড়গুড়ি থাকতো আর কি, যখন হচ্ছে তোমার তারা ইয়ে খাইতো, আমরা এখন তো সিগারেট খাই, বাট তখনকার সময় ধূমপান করার জন্য একটা গুড়গুড়ি টাইপের ছিল এবং এটার উপরে হচ্ছে তোমার কি কয়লা টাইপের থাকতো, এবং এটা কিন্তু উপরের জায়গাটা অনেক গরম থাকতো। তো এই গরমের যে ছেঁকা মানে পুড়ে দেওয়া, তো বলা হচ্ছে কলকে পোড়া ছেঁকা খেতে, গুটির সাথে পরি বাঁধা হয়ে থাকতে। হ্যাঁ, দিনভর রাত পর। বলতেছে আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার না খাইয়ে তোমার আল্লাদিকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে এবং তার গায়ে হচ্ছে কলকে পোড়ার ছেঁকা দেওয়া হয়েছে, এবং সারা দিন রাত 24 ঘন্টা তাকে কি করা হয়েছে বলতো? তাকে কিন্তু তোমার কিসের সাথে, খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। ঠিক আছে মেহেদী হাসান, এটা কি টাইপের কোশ্চেন? এটা কি টাইপের কোশ্চেন? তুমি কিন্তু 26 ব্যাচের একটা স্টুডেন্ট, হ্যাঁ তুমি একটা এইচএসসির স্টুডেন্ট, মানে যথেষ্ট মেচিউর একটা শিক্ষককে, বা ঠিক আছে আমি শিক্ষক না তোমাদের, মানে তোমাদের অন্তত বড় বোন, হ্যাঁ বড় বোন হিসেবে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো না এই প্রশ্নটা? ন্যূনতম কমন সেন্স থাকা দরকার। ওকে আচ্ছা ঠিক আছে, কেউ অ্যাংরি রিয়েক্ট দেওয়া দরকার না, হয়তো হ্যাঁ আমি কি বলছি, আপনিই তো বললেন, আপনিই তো বলা মানে কি আমি কি বলছি যে আমি সিগারেট খাই এরকম কিছু?
আমরা সিগারেট খাই বলতে? হাউ ফানি! তুমি কি নর্মাল কনভারসেশনটা বুঝো নাই? এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলেছি যে যখন হচ্ছে পুরুষরা সিগারেট খাইতো তখনকার সময়ে, যেটাকে গুড়গুড়ি বলা হইতো, এবং এটার উপরে হচ্ছে কলকের একটা স্থান ছিল যেখানে কয়লা রাখা হইতো, ওটা থেকে ধোয়া হইতো, ওইখানে হচ্ছে তারা কি করতো, তোমার যে তামাক পাতাটা দিয়ে সেটা তারা গ্রহণ করতো, সেটা বোঝানোর জন্য আমি বলেছি। ঠিক আছে? হ্যাঁ, হুকা বলে, কাইন্ড অফ এটা হুকা, গুড়গুড়িও বলা হতো। ঠিক আছে? আচ্ছা, তুমি হয়তো বুঝতে পারো না এই জন্য প্রশ্ন করেছো, বাট তোমার কথা বলার ধরনটা একটু চেঞ্জ করবা, কারণ এইভাবে যখন হুট করে এরকম প্রশ্ন করবা কাউকে, যে কোনো জায়গায় মাইর খাবা। ঠিক আছে? এখন আমি তো মাইর দিতে পারতেছি না, এখন অফলাইনে পড়ালে তোমাকে একটা মাইর দিতাম। এরকম প্রশ্ন কখনো গুরুজনদেরকে করতে হয় না, কারণ এখানে আমি তোমার গুরুজন। ঠিক আছে? তোমরা 26 বেচ, তো কমপক্ষে তোমাদের চেয়ে 4 থেকে 4 বছরের বড় আমি। সো ইউ হ্যাভ নো রাইট টু আস্ক দিস টাইপ অফ কোশ্চেন টু মি, ওকে? ম্যানার শিখবা। এই যে তোমাদের আছে না, ইংলিশ ফার্স্ট পেপারে বই আছে, ইটিকেট অ্যান্ড ম্যানার, এটা শিখবা। এই গল্পটা ভালো করে পড়বা। এখন এই সময়টাতেই হচ্ছে ম্যানার শেখার টাইম। ভুল হইতেই পারে, কারণ ছোটবেলায় আমরা অনেক ভুল করতাম, আমরাও টিচারকে উল্টাপাল্টা কোশ্চেন করতাম, বাট এই টাইপের কোশ্চেন কখনো করতাম না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওকে, ইটস ওকে। মেহেদি সরি বলছে, তার মানে ওর ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে মেহেদি, নেক্সট টাইম যেন এটা না হয়, ওকে? ওকে, তাহলে দেখো আমরা চলে যাই পরবর্তী লাইনে। যে পিসি বলে, মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা। এখন বলছে আচ্ছা ঠিক আছে, যোগু তোমার কাছে অভিযোগ করেছে যে আমরা আমাদের মেয়েকে তার কাছে পাঠাই নাই, কিন্তু ও যতবার আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আমরা কি কখনো ওকে না খাইয়ে পাঠিয়েছি? বাড়ির ছাগলটা পর্যন্ত জবাই করে ওকে আমরা রান্না করে খাইয়েছি। তার মানে তারা ভালোই কি মেয়ের জামাইকে আপ্যায়ন করেছে। এখন এই কথাগুলোই তারা বলে। মাসি বলে, ফের আসুক না, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনি হোক, জামাই তো ঘরে এনে খাতির না করব কেন, তবে মেয়ে আমরা পাঠাবো না। বলেছে আচ্ছা ঠিক আছে, ও যদি আবারও আসতে চায় আমার মেয়েকে নিতে, ঠিক আছে ও আসুক, ওকে আসলে আবারও ওকে যত্ন করে আমরা খাওয়াবো, কিন্তু মেয়ে আমরা তার কাছে পাঠাবো না। অর্থাৎ মেয়েকে আমরা কি করব না, তার বাড়িতে, ওই যে মেয়ের জামাইয়ের বাড়িতে আর পাঠাবো না। ঠিক আছে? ওকে, তারপরে দেখো পিসি বলে, নে কৈলেশ না কৈলেশ মানে নে কৈলেশ মানে হচ্ছে না কৈলেশ, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। বুড়ো রহমান এক খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। আচ্ছা, এখন পিসিও পরবর্তীতে সেও সম্মতি দেয় যে তারা আসলে মেয়েকে আর যোগুর বাড়িতে পাঠাবে না। তো পরে আমরা দেখি এখানে একজন মানুষকে দেখতে পাই, ওই যে বলেছিলাম না মধ্যবয়স্ক একজন মানুষের কথা, যে হচ্ছে তোমার খড় চাপাইতেছিল, অর্থাৎ ওখানে কাজ করতেছিল। তো তার নাম ছিল বুড়ো রহমান, এবং এই বুড়ো রহমান কিন্তু বসে বসে মাসি পিসি এবং কৈলাসের মধ্যে যে কনভারসেশনটা চলছিল, তাদের মধ্যে যে কথোপকথনগুলো চলছিল, সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছিল। কেন শুনতেছিল? কারণটা হচ্ছে ছলছল চোখে একেবারে তাকায় আল্লাদির দিকে, এবং সে একবার হচ্ছে একদম ছলছল মানে হচ্ছে তার চোখ ভিজা, পানিতে ভেজা এরকম একটা দৃষ্টিতে সে আল্লাদির দিকে তাকায়। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে, তার মানে আল্লাদির মতো দেখতেই তোমার হচ্ছে বুড়ো রহমানের একটা মেয়ে ছিল, যে মেয়েকে হচ্ছে তারা কি শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল, এবং সেখানে শ্বশুর শাশুড়ির নির্যাতন এবং জামাই নির্যাতনের কারণে কয়েকদিন আগে মেয়েটা মারা গেছে। কিছুতেই এই মেয়েটা হচ্ছে তার শ্বশুর বাড়িতে যেতে চায়নি, দাপাদাপি করেছে, কেঁদেছে যাওয়া ঠেকাতে, ছোট অবুঝ মেয়ে। তো যে মেয়েটা অনেক ছোট ছিল এবং সে কিছুতেই শ্বশুর বাড়ি যেতে চাইতো না, দাপাদাপি করতো, কান্নাকাটি করতো, বাট হচ্ছে এখন তার ভালোর জন্যই পরবর্তীতে তাকে জোর জবরদস্তি করে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল জামাই বাড়ি। আল্লাদের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, কিন্তু বয়সও ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। ঠিক আছে? তবু আল্লাদের ফ্যাকাশে মুখের দিকে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। তার মানে আল্লাদিকে দেখে এখন বুড়ো রহমান তার মেয়েকে মনে করতে লাগলো যে আচ্ছা, তার মেয়েটাও কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে? স্বামীর নির্যাতনের কারণে। এবং মেয়েটার বয়স অনেক কম ছিল, সে অনেক কান্নাকাটি করতো, সে শ্বশুর বাড়িতে যাবে না, কিন্তু তারা জোর করে মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠায়, এবং পরবর্তীতে মেয়েটা সেখানে মারা যায়, এবং আল্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায়। তারপরে দেখো, খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, তখন সে আসলে আল্লাদিকে দেখতেছিল আর কি। আল্লাদিকে দেখে তার হচ্ছে নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে শিহাব।
রহমান কে? রহমান হচ্ছে ওই যে যে 2-3 জন মানুষ ছিল না, যারা হচ্ছে এক নৌকা থেকে আরেক নৌকায় তোমার খড় খড় হচ্ছে ট্রান্সফার করতেছিল। একদম শুরুতে দেখেছিলাম না 2-3 জন মানুষ, তারা হচ্ছে কাজ করতেছিল। সে কাজ করার মধ্যে একজন মানুষের নাম ছিল বুড়ো রহমান। ঠিক আছে মেহেদি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কৈলাস কি বলে দেখো। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, এখন আসলে কৈলাস তার 3 নাম্বার স্টেপে চলে যায়। প্রথমত সে হচ্ছে তোমার মাসি পিসিকে একটু তেল মারার ট্রাই করে, পারে না। পরবর্তীতে সে হচ্ছে আল্লাদিকে শোনায় শোনায় কথা বলতে থাকে যেন আল্লাদি কোনো প্রতিবাদ করে, কিন্তু সেটাও সে ব্যর্থ হয়। এখন সে তার 3 নাম্বার স্টেপে চলে যায় এবং সে কি করে ভয় দেখাতে শুরু করে। বলে, তবে আসল কথাটা বলি, যোগ্যমুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলা মামলা, তাও মামলা কিন্তু সে করবে আজকে কালকের মধ্যে। মরবে তোমরা, জানো মাসি, জানো পিসি, মারা পড়বে একেবারে তোমরা। এখন হচ্ছে সে থ্রেট দেওয়া শুরু করে যে আচ্ছা অন্যের বিয়ে করা বউকে তোমরা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তো বলতেছে যে অন্যের বিয়ে করা বউকে আপনি হচ্ছে ঘরের মধ্যে এরকম বন্দি করে রাখছেন, আপনারা হচ্ছে বদমতলবে। অর্থাৎ এখন তারা হচ্ছে উল্টা দোষারোপ করতেছে মাসি পিসির উপর, যে মাসি পিসি বদমতলবে হচ্ছে কি আল্লাদিকে কি তো তারা আটকে রেখেছে। এখন একজনের বিবাহিতা স্ত্রীকে এভাবে আটকে রাখার তো কোনো আইন নাই। অর্থাৎ যোগ্য হচ্ছে মামলা করবে তার বউকে নেওয়ার জন্য। এইভাবে হচ্ছে তারা ভয় দেখাচ্ছিল, কি করতেছিল, ভয় করতেছিল। হ্যাঁ, তারপরে দেখো আল্লাদি একটা শব্দ করে, অস্ফুট অস্ফুট যে আর্তনাদের মতো। এখন হচ্ছে এই মামলার কথা শোনার পর আসলে আল্লাদি একটু ভয় পেয়ে যায়। কি করে? আল্লাদি একটু ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে একটু কান্নাকাটি শুরু করে। কারণ সে ভাবে এমনিতেই সে মাসি পিসির ঘাড়ের উপরে বসে আছে, এখন তার জন্য যদি আবার মাসি পিসি মামলা খায় তাহলে তো মামলা দিলে তো মাসি পিসি জেল হয়ে যাবে। এই কথাগুলো মনে করে কিন্তু আল্লাদি কি করে, কান্নাকাটি শুরু করে। তারপরে দেখো মাসি এবং পিসি মুখ চাওয়াচাই করে এবং মাসি পিসি একজন আরেকজনের দিকে তাকায়। তাকায় কি করে, কয়েকবার তাকানোর পরে মনে তাদের একই কথা উদয় হচ্ছে। অর্থাৎ তাদের দুজনের ভাবভঙ্গি একই রকম, চোখে চোখে চেয়ে সেটা শুধু তারা জানাজানি করে নিল। মাসি বলে, জেল নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না থাকতে চায় খুন হবার ভয়ে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাদেরকে বললা যে আমরা যোগুর বউকে, বিবাহিত স্ত্রীকে আমরা বদ্ধ করে রেখেছি, তাকে আমরা আটকে রেখেছি। এখন মেয়ে যদি নিজেই তার স্বামীর কাছে যেতে না চায় তাহলে কি কোনো আইন আছে তাকে জোর করে স্বামীর বাড়িতে পাঠানোর? এরকম কি কোনো আইন আছে? তার মানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাসি পিসির মাথায় ভালো বুদ্ধি আছে, তাই না? তারপরে দেখো বলে, মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দিয়ে কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় খুঁজে হেলে পড়ে, শরীরে ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার দিকে। তার মানে এখন তারা দুজন এখানেই কথা শেষ করে তারা দুজন কি করে, তাদের নৌকাটা যে বেঁধে রাখছিল সেখান থেকে তারা নৌকাটাকে ছাড়াইয়া তারা বাড়ির দিকে রওনা করে। ঠিক আছে, বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। তাহলে শকুনরা কোথায় এসে বসতেছে? এই যে শকুনরা, এটা দ্বারা যদি তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা কিন্তু মানে সন্ধ্যা যে ঘনিয়ে আসছে, সন্ধ্যার সময়টাকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। এই লাইনটা যদি পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন আসে তোমরা ব্যাখ্যা করতে পারবে না যে সন্ধ্যার পূর্বে যে চিত্রটা আমাদের প্রাকৃতিক পরিবেশের যে ধরনের পরিবর্তন দেখা যায় সেটাকে নির্দেশ করার জন্য আসলে এই লাইনটা ব্যবহার করা হয়েছে। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? ওকে, তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো আমাকে একটু জানাও, কমেন্ট করে জানাও, তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও। ওকে, ক্লিয়ার শিয়া, ভেরি গুড। ওকে, দেখো এখন এই পর্যন্ত আমরা যে কটা শব্দার্থ পেয়েছি এই শব্দার্থগুলো কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। যেমন শালতি, দেখো শালকাঠ বা তাল কাঠের সরু নৌকা। কদম ছাট মানে মাথার চুল এমন ভাবে ছাটা যেটা দেখতে কদম ফুলের মতো মনে হয়। তারপর লগি মানে হচ্ছে হাত ছয়েক লম্বা, হাত ছয়েক লম্বা। এটা কিন্তু পরীক্ষায় এই শব্দার্থ থেকে প্রশ্ন চলে আসবে। লগি মানে কি, যে হাত ছয়েক লম্বা সরু একটি বাঁশ।
নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের যে দণ্ড, খপর মানে হচ্ছে খবর, মেয়া মানে হচ্ছে মেয়ে, সমত্ব মানে হচ্ছে সমর্থ, অর্থাৎ হচ্ছে বিয়ে করার কি সংসার ধর্ম পালনে যে সামর্থ্য আর কি, তাকে বলা হচ্ছে সমত্ব। তারপর খুনসুটি মানে হচ্ছে হাসি তামাশা যুক্ত বিবাদ বিস্বাদ মূলত এরকম ঝগড়া বা কথা। বেমক্কা মানে স্থান বহির্ভূত বা অসঙ্গত কথাবার্তা, মানে আমরা বলি না, এই যেমন আমি একটু আগে তোমাদেরকে ক্লাসে বললাম যে তোমরা পড়াশোনায় মনে যাও দাও, এর বাইরে তোমরা কথা বলবা না, ঠিক আছে? তো এই যে ধরো টপিকের বাইরে কথা না বলা, এটাকে বলা হচ্ছে কিন্তু বেমক্কা। পেটে শুকিয়ে লাথি ঝাঁটা মারা, পর্যাপ্ত খাবার না জুগিয়ে কষ্ট দেওয়ার পাশাপাশি লাথি ঝাঁটার মাধ্যমে শারীরিকভাবে যে নির্যাতন, এটাকে বলা হচ্ছে। কলকে পোড়া ছেঁকা মানে তামাক সেবনে ব্যবহৃত হুকার, এই যে যেটা বললা একটু আগেই বলছিল কে যেন, যে হুকা বলতেছে আর কি, যেটাকে গুড়গুড়িও বলা হয়ে থাকে। এই যে কলকে পোড়া ছেঁকা মানে তামাক সেবনে ব্যবহৃত হুকার উপরে যে কলকেতে যে আগুনটা থাকে সে আগুন দিয়ে দগ্ধ করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে কলকে পোড়া ছেঁকা দেওয়া আর কি, ঠিক আছে? আর এখনকার সময়ে হচ্ছে সিগারেটের ছেঁকা দেয়, তখনকার সময়ে হচ্ছে কলকে পোড়া ছেঁকা দিত, ঠিক আছে? এখন চলো আমরা আমাদের দ্বিতীয় অংশে চলে যাই। তো মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই। কেউ নেই কার বলতো? আল্লাদির। আল্লাদির আর কেউ নেই, মাসি এবং পিসি ছাড়া কিন্তু আল্লাদির আর কেউ নেই। আল্লাদির দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, ঠিক আছে? তো আল্লাদিদের যে দুর্ভিক্ষটা ছিল, তাদের এর আগে একটা দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ মানে কি? মানে শস্য যখন ফলে না আর কি, মানে বৃষ্টির। আচ্ছা গাইস, 1 মিনিট, হ্যাঁ তোমাদের কাছ থেকে আমি 1 মিনিটে একটু সময় নিয়ে নিচ্ছি, একটু দরজাটা খুলে আসি। আমার ক্লাস চলতে। ওকে, সরি গাইস, আবার ব্যাক। তো চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাদের বাবা, এই যে দুর্ভিক্ষ মানে কি? বৃষ্টির অভাবে যখন খাদ্যশস্য ফলে না তখন কি হয়ে যায়, একটা জায়গায় দুর্ভিক্ষর সৃষ্টি হয়। তো আল্লাদের যে বাবা ছিল সে কোনো রকমে এই দুর্ভিক্ষটা ঠেকিয়েছিল, অর্থাৎ কোনো রকমে সে কিন্তু কি করেছিল, যাই রোজগার করেছিল, তাদের জমানো যে সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো দিয়ে তারা কিন্তু মোটামুটি তাদের জীবিকা নির্বাহ করতে পেরেছিল। হ্যাঁ, তো রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে যায়, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারলেও যখন কলেরা রোগটা মহামারী আকারে ধারণ করে তখন কিন্তু আল্লাদির বাবা, আল্লাদির মা, আল্লাদির ভাই এবং বোন তারা সবাই কিন্তু মারা যায়, ঠিক আছে? মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন ধরে। ওই যে বললাম না দুর্ভিক্ষটা হয়েছিল, এই দুর্ভিক্ষর সময় কিন্তু মাসি এবং পিসি এসে তোমার এই যে আল্লাদির বাবার বাড়িতে আশ্রয় গ্রহণ করে। তখন তাদের তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তখন আল্লাদির বাবা এবং আল্লাদির মা মাসিকে এবং পিসিকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু কলেরার সময় যখন সবাই মারা যায়, মাসি এবং পিসি বেঁচে থাকে এবং তারা অনেক দিন ধরে এখানে থাকে। দূরছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, তারা এখানে থাকতো, বাট অনেক ধরনের দুধছাই তাদেরকে সহ্য করতে হতো, যেহেতু অন্যের বাড়িতে থাকতো, সো অনেক ধরনের কথাবার্তা তাদেরকে শুনতে হতো আর কি। তারা দুজনেই কিন্তু বিধবা ছিল, ঠিক আছে? তারা দুজনেই বিধবা ছিল। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো, ধান ভেনে। কিভাবে বলতো? এই যে তারা তো এখন তো ধরো আল্লাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন তারা কিভাবে খাওয়া দাওয়া করবে? এখন তাদের তো হাতে কোনো টাকা পয়সা নেই, তো তারা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে ধান ভানতো, কাঁথা সেলাই করতো, তারপর হচ্ছে ডালের বড়ি বিক্রি করতো। ডালের বড়ি মানে হচ্ছে ডাল দিয়ে যে ছোট ছোট ডাল শুকিয়ে যে ছোট ছোট বড়ি বানানো হয়, পরবর্তীতে সেটা হচ্ছে রান্না করে খায় আর কি। তো হুগলা গেথে, হুগলা হচ্ছে এক ধরনের শাক পাতা, এগুলো বিক্রি করে তারপরে এগুলা গেথে তারা হচ্ছে চাষ করে এই যে শাক পাতা ফলমূল এগুলো খেয়ে এবং হচ্ছে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করতো, ঠিক আছে? এটা ওটা জোগাড় করে। শাক পাতা খুদ খুড়ু ভোজন বছরে দুজোড়ে থান পরন খরচ তো এই। তো বলতেছে যে তারা এই যে শাক পাতা বিক্রি করে যে কয়টা টাকা পয়সা পাইতো, এই কয়টা টাকা পয়সা দিয়ে কোনো রকমে তাদের দুই একটা থান কাপড়ের মতো কিনে তারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করতো। হ্যাঁ, বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপুর টাকা আধুলি শিকি, এখন কয়েকটা টাকা হচ্ছে তারা জমাইছিল, এই যে রূপার টাকা টোকা যেগুলো হচ্ছে অল্প কয়টা পয়সা টয়সা সে তারা দুজনে মিলে জমাইছিল। দুর্ভিক্ষ সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক ভাবে। আল্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে দিয়েছিল আর খাওয়াটা কিন্তু ছাঁটাই করে দিয়েছিল, তা শুধুমাত্র তারা দুজন থাকতে পেরেছিল আল্লাদের বাসায়, কিন্তু তারা খেতে পারতো না, তাদের নিজেদেরকেই কিন্তু ইনকাম করে খেতে হতো আর কি।
তারপরে দেখো তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর লাঠির চোটে মর্মর মেয়ে এসে হাজির। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন তো দুজনের অবস্থাই খুব খারাপ, যেহেতু আল্লাদের বাবা মারা গিয়েছে, তার মানে তাদের দুজনকেই কিন্তু নিজেদেরটা নিজেরা ইনকাম করে খেতে হয়, তার উপরে এখন আবার আল্লাহ দিয়ে এসে তাদের উপরে জুটেছে। তার মানে এখন তাদের অবস্থা খুবই কি তোমার সংকীর্ণ বলা যেতে পারে, খুবই কঠিন একটা মুহূর্ত কিন্তু তারা পার করছে দুজনই। সে কোন দিক সামলাবে, মাসি পিসির সেবা যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। আচ্ছা, তো পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে এই যে মাসি পিসি এর আগেও কিন্তু একবার কি তার জামাই বাড়ি থেকে নির্যাতিত হয়ে বাপের বাড়িতে চলে আসছিল। তো বাপের বাড়িতে আসার পর কিন্তু মাসি পিসি তাকে আদর যত্ন করে সুস্থ করে আবার তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু এইবার যখন সে আবার চলে আসে, এইবার কিন্তু আর তারা আল্লাদিকে পাঠানোর মতো চিন্তা ভাবনা দ্বিতীয়বারের মতো ভাবতে পারেনি, ঠিক আছে। তারপরে দেখো কিন্তু কি করবে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে, পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়ছিল। আচ্ছা, এখন বলতেছে যে এখন যেহেতু আল্লাদি তাদের কাছে চলে আসছে এবং তখনকার সময়ও কিন্তু তারা আল্লাদিকে অনেক আদর যত্ন করতো, কারণ যেহেতু তারা আল্লাদির বাবা মায়ের বাড়িতে তারা হচ্ছে আশ্রিতা ছিল, তো তারা সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আল্লাদিকে অনেক সেবা যত্ন করেছিল এবং সেবারের মতো তাকে কিন্তু বাঁচিয়ে তুলেছিল। তো তারপরে দেখো পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো না খেয়ে, অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, আচ্ছা এখন হচ্ছে মোটামুটি বলা যেতে পারে তাদের দুজনের জীবনই খুবই মানে সংকটময় মুহূর্তে আছে, তারা দিনেরটা দিনে এনে খেতে পারছে না এবং দুজন কিছু খাইতে পারলে আবার আল্লাদির জন্য হচ্ছে না, মানে তিনজন মহিলা মানুষ হয়ে গেছে, বাট তারা তিনজন হচ্ছে নিজেদের ভরণ পোষণটা কি নিজেরা করতে পারছে না, মানে তাদের সংকট শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা দেখি মাসি এবং পিসি দুজনে একটা মিটিং করে এবং তারা দুজনের মধ্যে কিন্তু একটা সমঝোতা হয় এবং তারা দুজনেই কিন্তু এইখানে কি করে করিনি। এখন আমি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, দেবাশিস ক্লাসের শেষে এই কমেন্টটা করে আমি তোমাকে অ্যানসার দিয়ে দিব, ঠিক আছে। ওকে দেবাশিস, ক্লাসের শেষে কিন্তু আমি টাইম দিই প্রশ্ন করার, তখন আমি তোমাকে বলে দিব। ওকে দেবাশিস, শেষ পর্যন্ত থাকো। তারপরে দেখো একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবে বেআইন, তাতেও তোরও দুটা পয়সা হবে আমারও দুটা পয়সা হবে, শহরের বাজারে কিন্তু তরি তরকারির অনেক ভালো মূল্য, তো আমরা যদি এই গা মানে হচ্ছে গ্রাম থেকে বলছে যে আমরা যদি গ্রাম থেকে কম দামে শাকসবজি কিনে শহরে নিয়ে বিক্রি করি তাহলে কিন্তু ভালো অঙ্কের একটা টাকা পাওয়া যাবে। একা মাসির ভরসা হয় না, শালতি পেয়ে এত দূর যাওয়া যাওয়া আসারও একার দ্বারা হবে না। তখন পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কিনা হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারো সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে, তাকে পারে পিসি দিতে। এখন বলতেছে তারা দুজনে মিলে কিন্তু একটা ডিসকাশন করে যে আমরা যদি গ্রাম থেকে ভালো ভালো সবজিগুলো নিয়ে শহরে বিক্রি করি তখন আমাদের কিন্তু অনেক ভালো টাকা হবে, আর তুই যদি রাজি না হস তাহলে আমি অন্য কারোর সাথে গিয়ে এই ডিলটা করব। এখন মাসির এই কথা শুনে তো পিসির মাথা ঘুরে গেছে, বলছে হ্যাঁ ও এত টাকা ইনকাম করে ফেলবে তাহলে এটা তো আমি হইতে দিতে পারবো না, তাহলে আমিও ওর সাথে যাব, আমিও গিয়ে বিজনেস করব। তো দুজনে একসাথে কি করে একটা বিজনেসের প্ল্যান করে। সেই থেকে শুরু হয়ে যায় গেরস্তের বাড়িতে কি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। এখন তারা হচ্ছে এই যে যারা হচ্ছে চাষিরা যে ক্ষেত থেকে মাত্র যেই শস্যটা নিয়ে আসে সেটা গিয়ে তারা নগদ টাকা দিয়ে কিনে নিত এবং কিনে নিয়ে শহরে নৌকা দিয়ে শহরে নিয়ে গিয়ে সেটা কিন্তু ভালো অঙ্কে তারা বিক্রি করত। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। বা মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস। দেখো এই মাসি পিসির মধ্যে কিন্তু এই কয়েকটা দিক থেকে কিন্তু তাদের মিল ছিল, যেমন তাদের দুজনেরই অবস্থা কিন্তু সেম, তারা মানে তাদের দুজনেরই এখন পুরো নাকানি চুপানি খাওয়ার মতো অবস্থা, মানে দিনেরটা দিনে এনে খেতে হয় এবং তাদের বয়সও কিন্তু সমান, এক ঘরে তারা বাস করে পরস্পরের কাছে, কিন্তু তারা পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা যেন রেখা কি হিংসা এবং রেশারেশিও ছিল তাদের যথেষ্ট। কুন্দল মানে হচ্ছে ঝগড়া, কুন্দলও কিন্তু তাদের অনেক বেঁধে যেত, অর্থাৎ ঝগড়া বেঁধে যেত কারণে অকারণে। বলতেছে তাদের দুজনের ভিতরে যদিও যথেষ্ট রকমের মিল মহাব্বত ছিল, কারণ তাদের বয়স একরকম ছিল, তাদের অবস্থা একরকম ছিল, যদিও তারা একসাথে থাকতো বাট তাদের মধ্যেও কিন্তু ঝগড়া হইতো। এবং সেটা কিভাবে হইতো, পিসি হচ্ছে এই বাড়ির মেয়ে, মানে আমরা পিসি মানে কি বুঝি, বাবার বোনকে বুঝি, আর বাবার বোনের যেহেতু
বাবার যেহেতু বোন আর বাড়িটা কার ছিল, আল্লাদির বাবার, তো তার ফুপুর তো এই বাড়িতে অধিকারটা বেশি এবং তার খালার কিন্তু অধিকারটা এখানে কম, কারণ তার মায়ের বোন, অর্থাৎ তার অধিকার কিন্তু এখানে কম। তো পিসির কিন্তু, যেহেতু পিসি এই বাড়ির মেয়ে এবং পিসি কিন্তু তার বাপের বাড়ির খুব দেমাক দেখাইতো যে এটা আমার বাপের বাড়ি, তুই তো উড়ে এসে জুড়ে বসছিস। হ্যাঁ, তারপরে মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো আমাদের মাসির। ধীরে শান্ত কি দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের, কিন্তু যখন তারা ঝগড়া বাঁধতো তাদের দুজনের মধ্যে, অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, বুঝি কাটে বটি দিয়ে। বলা হচ্ছে এই তারা দুজন শান্ত শিষ্ট খুব সুন্দরভাবে কাজ করতেছে, ব্যবসা করতেছে, বাট যখনই ঝগড়া লাগতো মনে হতো একজনকে একজন কামড়াই দিবে, একজনকে একজন দা বটি দিয়ে জবাই করে ফেলবে, এত পরিমাণে ঝগড়া করতো। তোমরা কি একটু বুঝতে পেরেছো? এখন কিন্তু পুরো গল্পের মধ্যে আমরা ঢুকে গেছি, আমরা কিন্তু পুরো গল্পের মধ্যে ঢুকে গেছি। তারপরে দেখো, শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র কি সব বিরোধ সব পার্থক্য তাদের উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। এখন তাদের দুজনে যদিও আগে অনেক ঝগড়া করতো, আগে অনেক মারামারি করতো, তারা অনেক ঝামেলা করতো, বাট তাদের এখন এক দেহ এক প্রাণ হয়ে গেছে, কারণ তাদের দুজনেরই উদ্দেশ্য কি বলতো, আল্লাহদিকে ভালো রাখা। এখন তাদের দুজনের উদ্দেশ্যই যেহেতু সেম, সো তাদের দুজনের ভিতর ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়ে যায় যে আল্লাহদিকে তাদের দেখাশোনা করতে হবে, আল্লাহদিকে রক্ষা করতে হবে, সকল খারাপ পরিস্থিতি থেকে আল্লাহদিকে উদ্ধার করতে হবে। তো এজন্য তাদের দুজনের মধ্যে কিন্তু আমরা একটা মিল মহব্বত দেখতে পাই। সে মিল জমজমাট হয়ে উঠলো আল্লাদের ভার যখন ঘাড়ে পড়ে। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে, খাইয়ে পরিয়ে যত্নে রাখতে গায়ের হবে তাকে। ঠিক আছে, এখন যত্ন করে তাকে খাইয়ে দাইয়ে রাখতে হবে, শ্বশুর ঘরের কবল থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে, বজ্জাতের নজর থেকে তাকে সামনে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কি না সন্দেহ। এখন তারা দুজন চিন্তা করতেছে যদি আজকে আল্লাদির বাবা মা বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিকই আল্লাদিকে তার শ্বশুর বাড়িতে কিন্তু পাঠাই দিত, তাই না? এবং দেখবা বাবা মারা কিন্তু চায় যে যতই শ্বশুর বাড়িতে ঝামেলা হোক, কি মেয়ে যেন শ্বশুর বাড়িতেই থাকে। কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই এখনো এরকম যে যতই দোষ থাকুক হাজব্যান্ডের বাড়িতে, কিন্তু দিন শেষে সব দোষ পড়ে মেয়ের ওপর, যে তুই একটু তো চুপ থাকতে পারতি, তুই কেন মুখে মুখে তর্ক করতে গেলি, তোর কেন এটা করা লাগবে, তোর কেন সেটা, কিন্তু একবারও চিন্তা করে না যে ওই মানুষগুলো আমাকে এত কথা শোনালো, আমার উপর এত নির্যাতন করলো, বাট কেন তাদেরকে কিছু বলা হচ্ছে না। কিন্তু মা বাবা দেখা যায় উল্টা কিন্তু তাদেরকে কি করে, উল্টা মেয়েকে চাপ দেয় যে তুই শ্বশুর বাড়িতে চলে যা, আচ্ছা ঠিক আছে তুই গিয়ে সরি বল, তুই গিয়ে সবার কাছে মাপ চা এবং সংসারটা টিকিয়ে রাখ। সংসার টিকিয়ে রাখাই এখানে মূল মন্ত্র আর কি। তো এই ব্যাপারটা কিন্তু তখনকার সময়ও ছিল। তো এটাই মাসি পিসি বলতেছে যে ওর বাবা মা বেঁচে থাকলে হয়তো আজকে ও শ্বশুর বাড়িতে যেতে দিত এবং আমরাও সেখানে কিছু বলতে পারতাম না, কিন্তু আজকে যেহেতু ওর বাবা মা বেঁচে নেই, ওর দায়িত্বটা আমাদের এবং ওদের ভালো মন্দ বিবেচনা করার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, তোমার আম্মুর সাথে এটা হয়, এটা শুধু তোমার আম্মুর সাথে না, এটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা ঘর 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 কি কাহানি এটা। ঠিক আছে, তারপরে দেখো, এবং আমি তোমাদেরকে হয়তো এর আগেও একটা গল্প করেছিলাম, আমার এক সিনিয়রকে নিয়ে, আমার রুমমেট, মানে ওনার বিয়ে হয়েছে অল্প কিছুদিন, স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়ে হয়েছে। তো মানে কোনো একটা কারণে ভাইয়ার সাথে একদম বনিবনা হচ্ছে না আপুর, মানে বিয়ের প্রথম দিন থেকেই ওনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। তো দুজনের মধ্যে অনেক ঝামেলা এবং দুজনেই দুজনের সাথে থাকতে চাচ্ছে না, ওনারা মিউচুয়ালি ডিভোর্সে চলে যেতে চাচ্ছে। বাট ওই মেয়ের ফ্যামিলির বাবা মা চাচ্ছে না যে মেয়ের ডিভোর্স দিক। সে মেয়ের বাবা মা এতটাই হয়ে গেছে যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বলছে তুমি পড়াশোনা বাদ দিয়ে শ্বশুরবাড়ি চলে যাও, তোমার পড়াশোনা করার দরকার নেই, কিন্তু তোমাকে সংসার টিকিয়ে রাখতে হবে। মানে এরকম চিন্তা ভাবনা চলে আসছে আর কি। এখন উল্টা, হ্যাঁ এটাও কিন্তু শুধুমাত্র বলা যাবে না যে শুধুমাত্র মেয়েরাই অনেক ধোয়া তুলসী পাতা, ছেলেরা খারাপ। এখন কিন্তু মেয়েরাও অনেক আছে যে মানে নিজেরা অন্যায় করে কিন্তু সব দোষ চাপায় দেয় হচ্ছে ছেলেদের উপর, এরকমও আমি দেখেছি। বাট এগুলো হচ্ছে বেশি চোখে পড়ে না, চোখে পড়ে কিন্তু ওইটা যে হাজবেন্ডরা
স্ত্রীদের উপর নির্যাতন করতেছে। বাট এখনকার সময় আমি বলবো যে আসলে ছেলেরাই অনেক বেশি অসহায়, কারণ মেয়েরা আসলে নারী ক্ষমতার নামে যে বিষয়টা চলে আসছে কিছু বলা যায় না। পান থেকে চুন খসলে হচ্ছে ডিভোর্স, পান থেকে চুন খসলে ডিভোর্স, তাই না? আচ্ছা, লাইনগুলা দেখাই দিন। আচ্ছা, দাগাই দিন। যেখান থেকে এমসিকিউ আসবে তোমাদেরকে একটু পরে বোর্ড কোশ্চেন সলভ করাবো, তখন তুমি দেখতেই পাবা যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, এবং এই জায়গাগুলো এত ইজি ইজি কোশ্চেন আসে, খুবই সহজ সহজ প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে সেলিনা বেগম? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো, কিন্তু তারা তো নেই এখন। মাসি পিসির সব দায়িত্বই, মাসি পিসিরই সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠানো হবে না। এখন তারা দুজনেই যেহেতু মাসি পিসি যেহেতু আল্লাদির দায়িত্ব গ্রহণ করেছে, এই জন্য মাসি পিসি তারা দুজনেই হচ্ছে কি করলো, ডিসিশন নিল যে না, তারা এই মেয়েকে আর শ্বশুর বাড়িতে পাঠাবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে এই খুনিদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে না। খুনিদের কাছে মানে কাদের কাছে? অর্থাৎ এই যে যোগু এবং তার ফ্যামিলির কাছে। হ্যাঁ, তারা হচ্ছে একদম খুনি টাইপের। না হলে কি দেখো, একটা মেয়েকে না খাইয়ে এইভাবে পিটিয়ে, হ্যাঁ, দড়ি দিয়ে হচ্ছে তোমার খুঁটির সাথে বেঁধে রাখে, তারপরে কলকে পুরা ছেঁকা দিয়ে দেয়। মানে কতটা নিষ্ঠুর হলে এই কাজগুলো তারা করতে পারে। হ্যাঁ, যাবার কথা ভাবলে মেয়ে যখন আটকে পাশুটে মেরে যায়, পাশুটে মানে হচ্ছে একদম জড়সড় হয়ে যায়। মানে যখনই হচ্ছে আল্লাদিকে বলা হয় তোমাকে শ্বশুর বাড়িতে যাইতে হবে, অথবা তুমি কি শ্বশুর বাড়িতে যেতে চাও, ও ভয়ে একদম কি হয়ে যায়, ওর গা একদম ছমছম হয়ে যায়, ও একদম তোমার কি গুটিসুটি বেঁধে যায়। তো এটা বলতেছে আর কি, বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লাদিকে বর্তেছে। আচ্ছা, আল্লাদির যে বাবা ছিল তাদের যে ঘর বাড়ির যে দুয়ারটার যে জমিটা ছিল, এটা কিন্তু আল্লাদির নামে করা। আল্লাদিকে বর্তেছে মানে আল্লাদির নামে করা। যোগুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট। কেন যোগু শুধু শুধু বউকে নিতে চায়, এটা কিন্তু পুরো স্পষ্ট হয়ে গেছে। কারণ যেহেতু ওই ভিটের মাটির যে জায়গাটা এটা আল্লাদির নামে করা, তার মানে ও যদি আল্লাদিকে নিয়ে যেতে পারে, আল্লাদিকে মায়ের টাইরে কি করবে, সে ওই জমিটা নিজের নামে লিখিয়ে নিবে। হ্যাঁ, সামান্যই ছিল তার বাপের, তবুও সিকি মতো আছে মোটেও, বাকি গেছে গোকুলের কবলে। গোকুলের কবলে মানে হচ্ছে যেহেতু ওর বাবা মা মারা গেছে, মারা যাওয়ার পর দেখবা বাবা মা না থাকলে কি হয়, মাথার উপরে কোনো ছাদ থাকে না। তখন হচ্ছে কি হয়, গ্রামের যারা জমিদার থাকে তারা কিন্তু নির্বিচারে সাধারণ মানুষদের জমি জমা কিন্তু দখল করে ফেলে। তো তাদের যে অল্প কয়টা জমি জমা ছিল, এই বাড়ির ভিটাটা ছাড়া সবকিছুই কিন্তু এই গোকুলদের, অর্থাৎ এই যে ক্ষমতাবান ব্যক্তিদের হাতে কিন্তু চলে গিয়েছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজন মিলে যদি যেতে হয় কোথাও, আল্লাদিকে তারা সাথে নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে এসব কথা বলায় মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে, দেখিস জামাই, তখন শুধুলে বলবে, কই না, আমি তো এসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে, 4 মাসে পড়লি। দেখো এখান পর্যন্ত একটা কথা। এখন তারা কিন্তু দেখতেছে যে আল্লাদির মনটা একটু খারাপ। ঠিক আছে, তো আল্লাদি সারাদিন মন খারাপ করে থাকে, যেহেতু তার হাজব্যান্ড এরকম ধরনের থ্রেট দিয়ে গেছে যে মাসি পিসির বিরুদ্ধে তারা মামলা করবে, তো ও ভয় পাওয়াটা স্বাভাবিক না? তো আল্লাদিকে নর্মাল করার জন্য, আল্লাদিকে হাসি খুশি রাখার জন্য তখন বলে যে দেখ, হ্যাঁ, এটা তো এমনি জাস্ট আমাদেরকে ভয় দেখাচ্ছে, দেখবি ওরা আমাদের কিছুই করতে পারবে না, তুই দেখবি ওরা আমাদের মানে কোনো কিছুই করতে পারবে না। আর পরবর্তীতে যদি যোগু নিজে আসে, তখন আমরা এটা অস্বীকার করব যে না, আমরা এরকম কোনো কথা যে কৈলাসের কাছে বলি নাই। এখন দেখো বলতেছে যে 4 মাসে পড়লি কেবল। এই যে 4 মাসে পড়লি কেবল, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? তার মানে আল্লাদি কিন্তু 4 মাসের গর্ভবতী ছিল। কত মাসের? 4 মাসের গর্ভবতী ছিল, এটা মনে রাখবা, গর্ভবতী ছিল। ঠিক আছে, 4 মাসের। কয় মাসের? 4 মাসের, এটা কিন্তু মনে রাখবা। আর কটা দিন বা মা মাসির কাছেই যে রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি। তো বলতেছে আর কি, তারা আসলে আল্লাদিকে বুঝাচ্ছে যে তোর তো কেবলই 4 মাসে পড়লি। আর দেখবা আমাদের সমাজে একটা নিয়ম আছে, এখনো আছে, যদিও এটা শহরের দিকে নাই, বাট গ্রামের দিকে এই কথাটা আছে যে তোমার 4 মাস হওয়ার পর একটা মেয়ে যখন গর্ভবতী থাকে, 4 মাস হওয়ার পর সে কিন্তু বাপের বাড়িতে চলে যায়। মানে প্রথম সন্তান যখন হয়, সে কিন্তু বাবার বাড়িতে চলে যায়। তো বাবার বাড়িতে মায়ের কাছে হচ্ছে তোমার তারা থাকে, তখন মায়েদের কাছেই মেয়েরা থাকতে চায়। ওই সময়টা ভীষণ অসহায়ত্বের একটা সময়, অনেক একা একা লাগে এবং অনেক খারাপ লাগে। তো তখন মায়ের কাছে থাকলে মেয়েরা কিন্তু অনেক ভালো থাকে।
থাকে। তো এই জন্যই মাসি পিসি বলতেছে যে তো এই সময়টা তো মায়েদের কাছে থাকে, তো তুই আমাদের কাছে থাক, এখন আর তোর যাওয়ার দরকার নাই। কিন্তু পরবর্তীতে দেখবি জামাই সব ঠিক হয়ে যাবে। যখন বলা হচ্ছে যে ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়ে যায়, বলতেছে যে সন্তানের মুখ যখন একজন বাবা প্রথম দর্শন করে বা দেখে তখন কিন্তু বাবাদের মন গলে যায়। যখন যতই তোমার ধরো খারাপ থাকুক, দেখবা যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা দেশে খারাপ লোক থাকতে পারে, বাট খারাপ বাবা কিন্তু আমরা কাউকে দেখতে পাই না। যত চোর ডাকাত খুনি বদমাইশ গুন্ডা যত যাই কিছু হোক, তারা কিন্তু তাদের সন্তানদের কাছে অনেক ভালো থাকে, তাই না? তো বলছে যে দেখবি তোর যদি বাচ্চাটা হয় তখন তোর স্বামীও ভালো হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট আল্লাদিকে তারা কি করতেছিল, কনভিন্স করার ট্রাই করতেছিল, তারা আল্লাদিকে বোঝানোর চেষ্টা করতেছিল। তোর পিসি ছিল একদম যোগুর মতো, এখন দেখো পিসি তার হাজবেন্ডের গল্প শোনাচ্ছে। পিসি কি করতেছে, পিসি হচ্ছে তার স্বামীর গল্প শোনাচ্ছে আর কি। তো তারা দুজন যেহেতু তারা হচ্ছে রাতে গল্প করতেছে আল্লাদির সাথে, এবং তারা কিন্তু কি করতেছে, গল্প করতেছে। গল্পের মাঝখানে পিসি বলে যে তোর পিসে মানে ওনার স্বামী ছিল যোগুর মতো, বলছে তোর ফুপা তো হ্যাঁ কার মতো, যোগুর মতো ছিল। হ্যাঁ, আজকেই শেষ করে দিব ইনশাল্লাহ, কারণ কালকে আমার অন্য আরেকটা ব্যাচের ক্লাস আছে, ঠিক আছে? তারপরে দেখো খোকাটা কোলে আসতে কি হয়ে গেল, হ্যাঁ মানুষটার চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বললি তো উঠে, বসতে বললি তো বসে। হ্যাঁ, মাসি বলে তোর মেশো কিন্তু ঠিক এমন ছিল, শাশুড়ি ননদ ছিল একদম বাঘের মতো। তাহলে পিসির শাশুড়ি এবং ননদ কিন্তু দেখো, এটা কিন্তু মাসির না, পিসির শাশুড়ি এবং ননদ কিন্তু অনেক বাঘের মতো ছিল। উঠতে বসতে কিন্তু তারা তাকে ছেঁচা দিয়েছে, মানে ছেঁচা খেয়েছে, মানে হচ্ছে উঠতে বসতে তাকে হচ্ছে তারা মাইর দিত আর কি। হ্যাঁ, ভাবলে বুকটা একদম কেঁপে যায়। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যে আমার কোলে এলো, শাশুড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাসনি, ডর কিসের? তো তারা দুইজন হচ্ছে আসলে তাদের জীবনের গল্প বলছিল যে তোর পিসে হচ্ছে এরকম যোগুর মতো ছিল, কিন্তু আমার যখন সন্তান পেটে আসে তখন তোর পিসু একদম চেঞ্জ হয়ে যায়, আমাকে এটা খাওয়ায় সেটা খাওয়ায়, মানে সেই কি তার আহ্লাদ। এবং মাসি বলে যে দেখ আমার শাশুড়ি এবং ননদ অনেক ডাকাতের মতো ছিল, বাঘের মতো ছিল, কিন্তু আমার মেয়েটা যখন হয় তখন কিন্তু আমার শাশুড়ি ননদ একদম আমাকে মাথায় করে রাখে। মানে তারা এটাই বুঝাতে চাচ্ছে যে তার বাচ্চাটা যদি ঠিকঠাক মতো হয় তখন হচ্ছে কি যোগু চেঞ্জ হয়ে যাবে, এটাই বোঝানোর তারা চেষ্টা করতেছে। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। তার মানে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে মাসি এবং পিসি তারা কিন্তু এই যে রাস্তা দিয়ে আসতেছিল এবং হচ্ছে তোমার কি করলো, তারা রাস্তায় আস্তে আস্তে এগুলো হচ্ছে কাকে বোঝাচ্ছিল, এই সপ্তাহে এক্সাম হবে না, সামনের সপ্তাহে মানে পরবর্তী সপ্তাহে হচ্ছে এই সপ্তাহে যে টপিকগুলো পড়ানো হয়েছে তার উপরে এক্সাম হবে, ঠিক আছে নাইম রহমান? এবং তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের মেগা এক্সাম নেওয়া হবে, ওকে? আচ্ছা, তারপরে দেখো বাড়ি ফিরে তারা দ্বীপ জেলে, দ্বীপ মানে হচ্ছে বাতি জেলে তারা কি করে, মাসি পিসি রান্না বান্না সারতে বসে, কি করতে বসে, রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আল্লাদির পরিশ্রম কিছু হয়নি, কারণ শুয়ে বসে সে তার দিন কাটায়। তবু মাসি পিসির কথায় সে একটু শুয়ে নেয়, শরীর নয় মনটা তার কেমন করছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কেন বলো তো, কেন আল্লাদির নিজেকে ছেঁচড়া নোংরা এবং নর্দমার মতো লাগে? কারণ আল্লাদি যখন নৌকায় বসে থাকে তখন কিন্তু তার মাসি পিসিরা যখন শহরে গিয়ে বেচাকেনা করে সেও কিন্তু তাদের পাশে বসে থাকে। তো দেখো খারাপ দৃষ্টির মানুষরা কিন্তু তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। তো এটা এই যে তাকানোটা, এটার জন্য আসলে আল্লাদি নিজেকে একদম নর্দমার নোংরার সাথে নিজেকে তুলনা করে আর কি। হ্যাঁ, মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তার দিকে তাকাচ্ছে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাতে চাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনাবেচা করতে চাচ্ছে, ঠিক আছে? গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চেনে না, তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে দিয়েছে। গোকুল মানে কি, এই গোকুলও কিন্তু আমাদের কি আল্লাহর দিকে খারাপ নজর দিয়েছে, এবং সেই কিন্তু কি করে, সেও কিন্তু আল্লাহদিকে পেতে চায়, এরকম আর কি মনোভাব ছিল। হ্যাঁ, তুলেছে গোকুল মেয়ের বাড়া, তার এই 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 মাসি পিসি কি দুর্ভোগ তার জন্য। তো এই গোকুলের জন্য কিন্তু আমাদের মাসি পিসিরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাইতে হচ্ছে। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুরবাড়ির লাঞ্ছনা সহিত যোগুল লাথি খেত। তো মাঝে মাঝে আল্লাদের আসলে মনে হয় যে আমার জন্য মাসি পিসি কত কষ্ট করছে, তো আমি না হয় শ্বশুরবাড়িতেই চলে যাই, তাহলে আমি যদি তোমার হ্যাঁ বানান এখানে ভুল থাকলে সমস্যা নেই, তোমাদের বইয়ে তো সবকিছু ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হইতে পারে, তো এটা নিয়ে প্যারা নাই, বাট তোমরা বই থেকে ক্লিয়ার করে পড়ে নিবা, ঠিক আছে? ওকে,
ব্রোকেন লাভার, না না গোকুল ব্রোকেন লাভার না, গোকুল হচ্ছে এখানে ক্যারেক্টারলেস পার্সন, ঠিক আছে, ক্যারেক্টারলেস পার্সন হচ্ছে এখানে গোকুল। তো তারপরে দেখো, তো এটা হচ্ছে আল্লাদি চিন্তা করেছে আমার জন্য মাসি পিসিকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আমি না হয় শ্বশুর বাড়িই চলে যাই, আমি সেখানে গিয়ে মারটার খেয়ে মরে যাব, তারও তো আমার মাসি পিসি একটু ভালো থাকবে। ঈশ্বর তন্দ্রার ঘোরে, মানে হালকা একটু তার ঘুম চলে আসছে, ঘোরে শিউরে উঠে আল্লাদি, মানে সে একদম ভয় পেয়ে আটকে উঠে। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন। রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাত টাত বেড়ে আল্লাদিকে তারা ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির কোনো দরকার হয় না, মানে এদের মধ্যে মাসি পিসির মধ্যে এমন ভালো বন্ডিং যে তাদেরকে বলতে হয় না, কেউ কাউকে বলতে হয় না যে তুমি এই কাজটা করো আমি এই কাজটা করি, তারা দুজন ভাগাভাগি করে সব কাজ কমপ্লিট করে ফেলে। হ্যাঁ, দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে, ব্যঞ্জন মানে কি, ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি, এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে, ঠিক সময়ে নুনের পাত্রে সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি কড়া কথাও তারা বলবে না, এতটুকু খোঁচা দিয়েও তারা কথা বলবে না। তারা দুজন হচ্ছে রান্না করতে করতে আল্লাদিকে নিয়ে আলোচনা করছে যে আল্লাদিকে তারা শ্বশুর বাড়িতে পাঠাবে, আল্লাদির জামাই যদি আছে তাহলে একটা খারাপ কথাও তারা বলবে না আল্লাদির জামাইকে, তারা খুব আদর যত্ন করে রাখবে। উপদেশ দিতে গেলে যে যদি চটে যায় জামাই, তো পুরুষ মানুষ তো যতই হোক তারা কিন্তু উপদেশ দিতে চায় না, এটা কিন্তু সত্যি কথা। এবং আমি আমার বাবাকেও দেখি, মানে সে এত উল্টাপাল্টা, আমার বাবা এত উল্টাপাল্টা কাজ করার পর সে কিন্তু ধরা খায়। হ্যাঁ, মানে সব সময় কিন্তু সে একটা উল্টাপাল্টা কাজ করে ফেলবে, কিন্তু আমরা যখনই তাকে উপদেশ দিতে যাই বাবা এই কাজটা করো না, এটা করলে কিন্তু পরবর্তীতে এটা হতে পারে। এবং আমার মা সবসময় আমার বাবাকে কোনো কাজে বাধা দিলে বাবা যদি সেই মায়ের কথা না শুনে যদি সে কাজটা করতে যায়, নির্ঘাত সেখানে বাবা একটা মায়ের খেয়ে আসে, এরকম অবস্থা হয় আর কি। তো পুরুষ মানুষরা দেখবা, আর যাই হোক, তারা কারো কাছ থেকে উপদেশ নিতে চায় না, এটা হচ্ছে পুরুষ মানুষের বৈশিষ্ট্য। তো এই কথাটা এখানে বলতেছে যে পুরুষ মানুষ তো যতই হোক এটা করা উচিত হবে না, এইসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার জন্য একদম ঠাঁই নেই, মানে ওরা দুজন ডিসকাস করতেছে এরকম যে মেয়ের জামাই মানে যোগু যদি ওদের বাড়িতে আসে আল্লাদিকে নিয়ে যাওয়ার জন্য, তারা দুজন মিলে এমন একটা ভান করবে যে ওরা অনেক আনন্দ পাইছে, ওরা অনেক খুশি হয়েছে যোগু আসছে দেখে, মানে এরকম একটা ভাব নিবে। তারা সবাই মিলে হচ্ছে তারা ডিসকাস করতেছিল আর কি, এই ভাব দেখাবে মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে, এবং তারা আল্লাদিকে শিখিয়ে দিবে যে স্বামী এসেছে বলে যেন আল্লাদে একদম গল গল হবার ভাব দেখায়। মানে তারা বলতেছে আমরা তো খুশি হবই এবং আমরা আল্লাদিকেও শিখিয়ে দিব যে যোগু আসলে যেন সে এমন একটা ভাব দেখায় যে সে খুব খুশি হয়েছে। যে কদিন থাকে জামাই যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই এখানকার সর্বেসর্বা। বলছে যোগু যদি তাদের বাসায় আসে তারা এমনভাবে আদর যত্ন করবে যে যোগুর ফিল হবে যে এই বাড়ির মালিক আসলে যোগু, ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো এখানে কয়েকটা শব্দ তো আছে, যেটা একটু আগে আমরা যে অংশটা পড়লাম সেখান থেকে দেখো ডালের বড়ি মানে চাল কুমড়া এবং ডাল পিষে যে হচ্ছে বড়ির মতো ছোট ছোট খাদ্যবস্তু বানানো এবং শুকিয়ে এটা সংরক্ষণ করা হয়, পরবর্তীতে সবজি মাছ মাংসের সঙ্গে এটা রান্না করে খাওয়া হয়। পাঁচশোটি একদম ছাই বর্ণ বিশেষ, পাংশু বর্ণ, পাণ্ডুর ফ্যাকাশে, চারটা 1 2 3 4 এই চারটা অর্থই কিন্তু মনে রাখবা, এটা কিন্তু বহুপদী প্রশ্নতে চলে আসবে যে 5টি শব্দের অর্থ কি। ছাই বর্ণ বিশেষ, পাংশু বর্ণ, পাণ্ডুর ফ্যাকাশে। ব্যঞ্জন মানে কি, তরকারি। এই যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না আমাদের কোর্সের নাম কেন বাংলা ব্যঞ্জন বলো তো? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আপু ব্যঞ্জন মানে তো তরকারি, তাহলে বাংলার তরকারি মানে কি বাংলা ব্যঞ্জন? না, আসলে বাংলা ব্যঞ্জন মানে হচ্ছে এখানে বাংলার একদম সবকিছু পাবা। এখানে তুমি বাংলা ব্যাকরণ পাবা, বাংলা ফার্স্ট পেপার পাবা, গদ্য পাবা, পদ্য পাবা, উপন্যাস পাবা, নাটক পাবা, তারপর ব্যাকরণের সকল টপিক পাবা, নির্মিত সকল টপিক পাবা। আর একটা তরকারি কিভাবে রান্না করা হয় সবকিছু একসাথে মিক্স করে রান্না করা হয় না, এই জন্যই কিন্তু এই কোর্সের নাম কিন্তু রাখা হয়েছে বাংলা ব্যঞ্জন, অর্থাৎ যেখানে সবকিছু একদম তোমরা একটা জিনিসের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, বাংলা রান্না করে একদম তোমাদেরকে খাইয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। সারাটা দিন গেছে একদম লড়ে মানে যুদ্ধ করতে তো আসলে এত সারাদিন, এই যে আমার মতো বুঝছো, একদম সকাল ভোর রাত থেকে এই যে ফজর নামাজ পড়ে শুরু করি একদম রাত পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত একদম টানা করতে হয়। একটু ধরো নিজের ক্লাস করা, তোমাদের পড়া, তোমাদের পিডিএফ গুছানো, তোমাদের ক্লাসে কি পড়াবো সেটার প্রিপারেশন নেওয়া, এসিএস ফিউচার স্কুলের ক্লাস নেওয়া, সেগুলোর পিডিএফ গুছানো, তারপরে নিজের পড়াশোনা করা, নিজের অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, তারপরে এই যে ব্যাচ পড়ানো, বি ইউনিটের একটা ব্যাচ পড়াচ্ছি আমি, হ্যাঁ, যারা অ্যাডমিশন টেস্টে দিচ্ছি, এই যে সারাদিন এত কাজ করতে করতে একটা সময় মনে হয় যে একদম মানে একটা সংগ্রাম করে যুদ্ধ করে তারপর ঘুমাইতে যায়। তো এই ব্যাপারটা দেখো এরকম হয়ে গেছে। এখন মাসি পিসির সাথে আমি নিজেকে তুলনা করলাম আর কি। তো তারপরে দেখো সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখানে সরকার বাবু বলতে আমরা বুঝতে পারছি যে গ্রামের মানে ওই যে বাজারের দেখবা বাজারের একজন মেইন থাকে আর কি, বাজার সেক্রেটারি বলা হয়, বর্তমানে আমরা বলি বাজার সেক্রেটারি। তো তারা তখনকার সময় কিন্তু সরকার বাবু বলতো। তো এই সরকার বাবু কিন্তু বাজারের তোলা মানে কি, যারা যারা বাজারে দোকান দিত, তো সেই দোকানের প্রত্যেকটা দোকান থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদা তোলা হতো আর কি। তো এটাকে কিন্তু বলা হচ্ছে বাজারের তোলা। তো এই বাজারের তোলা নিয়ে কিন্তু তাদের সাথে মোটামুটি সরকার বাবুর সাথে তাদের ভালোই ঝামেলা হয়েছে। এখন এলো চৌকিদার কানাই, ঠিক আছে, এখন চলে এসেছে কি চৌকিদার কানাই, হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক। আচ্ছা, তার মানে এখানে কিন্তু মনে হচ্ছে আরেকটা জিনিস রয়ে গেছে, তাই না? দেখো তো তোমরা বইটা খোলো তো সবাই একটু, এখানে কি কোনো একটা কিছু মিস হয়ে গেছে? হ্যাঁ, কষ্ট না করলে জীবনে কি উন্নত করা যাবে? কষ্ট সবাইকেই করতে হয়, আর আমার কষ্ট করতে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলি, অনেক মেয়ের মানে অনেকে আছে না একদম শান্ত লাইফ চায়, সারাদিন শুয়ে বসে এরকম থাকে। হলে আমাদের অনেক মেয়েদেরকে দেখি সারাদিন শুয়ে থাকে, বসে থাকে। হ্যাঁ, তো আমার আবার এই লাইফটা একদমই ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে অনেক কাজ করতে পছন্দ করি। ওকে, আচ্ছা, এখানে একটা লাইন বাদ পড়েছে, দেখো এই যে আমি এখানে ঠিকই বলছি। দেখো এইটার পরে এই যে বাইরে থেকে হাঁক এসেছে কানাই চৌকিদারের। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি এখানে। বাইরে থেকে, বাইরে থেকে হাঁক শব্দের অর্থ কি সবাই একটু লেখো তো, হাঁক শব্দের অর্থ কি বলো? হাঁক এসেছে, হাঁক শব্দের অর্থ কি সবাই একটু লেখো? কানাই চৌকিদারের। হাক মানে কি ডাকা। ভেরি গুড সঞ্জিদা, মোহাম্মদ হাসান, হাসান হামিদি, ভেরি গুড। এই যে মিস হয়েছে, এই যে আমি লিখে দিয়েছি, দেখো ডাক এসেছে। তো মাসি পিসি যখন সব কাজটা সেরে মাত্র ঘুমাতে যাবে, এমন সময় আসলে তারা দেখে বাইরে থেকে কানাই চৌকিদার, মানে চৌকিদার মানে থাকে না ওই যে পুলিশ স্টেশনে যারা থাকে, তোমরা হয়তো চিনবা চৌকিদারদেরকে, পুলিশ স্টেশনে তারা থাকে। তো এই কানাই চৌকিদার হচ্ছে আসলে এসে ডাকাডাকি শুরু করছে আর কি। সে একজন চৌকিদার, তো কানাই চৌকিদার এসে সে মোটামুটি ডাকাডাকি শুরু করে দিছে। তো মাসি পিসি তখন আসলে একজন আরেকজনের মুখের দিকে তাকাতে থাকে এবং তারা সারাদিন চিন্তা করতে থাকে যে সারাটা দিন তাদের লড়ে গেল, সংগ্রাম করতে করতে গেল, তার উপরে বাজারে গিয়ে সরকার বাবুর সাথে একটা ঝামেলা হলো, এখন আবার চলে আসছে কানাই চৌকিদার, হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমোচ্ছে। তো বলতেছে এই কানাই চৌকিদার কেন রাতে আসছে, যেন দিনের বেলা তারা হাঙ্গামা না করতে পারে, এই জন্য রাতের বেলা কিন্তু তারা আসছে। হ্যাঁ, গ্রাম পুলিশ বলা যেতে পারে আর কি, গ্রাম পুলিশ যারা। তো তারা, তারপর আমরা কি দেখি যে হাঙ্গামা না আসে রাতে গায়ে লোক যখন ঘুমাচ্ছে, রসুই চালায় ঝাঁপ এটে মাসি পিসি বাইরে যায়। এই রসুই চালা মানে হচ্ছে তোমার হচ্ছে আর কি রান্নাঘর। তো রান্নাঘরের যে দরজাটা সেটা আলতো করে আটকিয়ে তারা দুজন বাইরে যায়। বাইরে যাওয়ার পর শুল্কপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজন। আচ্ছা, শুল্কপক্ষের একাদশী হচ্ছে, এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন। এই দিনে হচ্ছে আমরা যেরকম তোমার ধরো আমরা যেরকম রাখি না, রোজা রাখি, এরকম তারাও কিন্তু উপোস করে আর কি, রোজা রাখে। তো এটা হচ্ছে শুল্কপক্ষের একাদশীর একটা উপোস, অর্থাৎ ওরা রোজা রেখেছিল দুজন মিলে, এবং তারা দুজন মিলে। এবার আজ কিন্তু দ্বাদশী, তো যেহেতু তারা শুল্কপক্ষের একাদশী রোজা রাখছে, আজ কি তাহলে আজ হচ্ছে দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। তো দ্বাদশীতে কিন্তু ভালোই রাতে জ্যোৎস্না পড়ে, কি বলে চাঁদের আলো আর কি পড়ে। তো কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। তো ওই যে কানাই, ঠিক আছে, এই যে কানাই চৌকিদার, এবং এই কানাই চৌকিদারের সাথে কয়জন আসছে? তিনজন পেয়াদা আসছে। এবং এই যে তিনজন পেয়াদা এরা কিন্তু গোকুলের
গোকুলের পেয়াদা ছিল আর কি, গোকুলের সাহায্যকারী। ওই যে গোকুলের কথা মনে আছে, যার কুদৃষ্টি ছিল হচ্ছে আমাদের আল্লাদির দিকে। তো এই গোকুলের যে 3জন পেয়াদা, তারাও কিন্তু যখন এসেছে তখন মাসি পিসি তাদেরকে চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা, মাথায় কি ছিল, মাথায় কিন্তু লাল পাগড়ি আটা, লোকটা তাদের অজানা। এখন দেখো এই 3জনকে তারা চিনতে পেরেছে, কিন্তু মাথায় একজন লাল পাগড়ি পরা লোক ছিল যাদেরকে তারা চিনতে পারে নাই। হ্যাঁ, কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। কাছারি বাড়ি মানে হচ্ছে মানে গ্রাম পুলিশদের যে থাকে না, যে পুলিশ স্টেশন বলা হতে পারে, যদিও আমরা বর্তমানে এটাকে পুলিশ স্টেশন বলতেছি, তখনকার সময় ছিল কাছারি বাড়ি আর কি। ওখানে দেখা যায় তো বিচার আচার হইতো এরকম। হ্যাঁ, তো এই কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে এত রাতে যাব? তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই কানাই কিন্তু ভালো দলবল নিয়ে তারা কিন্তু কি করছে, তারা মাসি পিসিকে ধরে নিয়ে আসতে, মানে ধরে নিয়ে আসার জন্য তারা মাসি পিসির কাছে চলে আসছে এবং এসে বলতেছে তোমাদেরকে একটু, মাসি পিসি তোমাদের দুজনকে একটু কোথায় যেতে হবে, কাছারি বাড়ি যাইতে হবে। তো মাসি উঠে বলে যে এত রাতে যাব, মানে এত রাতে, সে প্রশ্ন করার পর পিসি বলে কিরে তোদের কি মরণ নেই, এত রাতে কি কেউ কারোর বাসায় যায়, অথবা এত রাতে কি কেউ হচ্ছে কাছারি বাড়িতে যায় নাকি, মেয়ে মানুষ? তো তারপর কানাই বলে যে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা। আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো যে ওই যে আমরা বলেছিলাম না, মাসি এবং পিসি সরকার বাবুর সাথে বাজারের তোলা নিয়ে একটা ঝামেলা করে আসছিল না, মনে আছে তোমাদের? একটু আগে পড়েছিলাম তোমাদেরকে। তো এই সরকার বাবুর সাথে যে তারা দুজন ঝামেলা করে আসছে, তো এটার জন্য এই যে বাবু, বাবু মানে হচ্ছে সরকার বাবু আর কি, সরকার বাবু, এবং এই সরকার বাবু হচ্ছে আসলে দারোগা বাবুর কাছে গিয়ে অভিযোগ করছে মাসি পিসির নামে। এই জন্য নাকি কানাই বলতেছে তারা এত রাতে মাসি পিসিকে ধরে নিয়ে যেতে আসছে। তো তারপরে যে যেতে একবার হবে কো দিদি ঠাকুরনরা, বলছে যেহেতু দারোগা বাবু আমাদেরকে পাঠিয়েছে আমাদের সাথে, তোমাদের যে একবার যেতেই হবে গো, এরকম করে বলছে। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, বলতেছে তোমরা যদি স্বেচ্ছায় না যাও তাহলে তোমাদেরকে কিন্তু আমরা বেঁধে নিয়ে যাব। মাসি পিসি মুখে মুখে তাকায়, এখন মাসি পিসি তো একটু ভয় পেয়ে গেছে, এত রাতে এতগুলো মানুষ তাদেরকে ধরে নিয়ে যেতে আসছে। তো মাসি এবং পিসি তাৎক্ষণিক একজন আরেকজনের দিকে তাকায়, এবং তারা কিন্তু তাৎক্ষণিক বুদ্ধিমত্তা কিভাবে এই পরিস্থিতিকে সামাল দিয়েছিল সেটা এখন আমরা দেখব। মাসি পিসি মুখে মুখে তাকায়, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন হচ্ছে ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি কানাইয়ের সাথে কিন্তু যখন প্রেজেন্ট ছিল 3জন, তাই না? কানাইয়ের সাথে তখন প্রেজেন্ট ছিল 4জন, কানাই এবং গোকুলের 3জন পেয়াদা এবং একজন লাল পাগড়ি পরা মানুষ, অর্থাৎ ওরা তখন সেখানে 5জন ছিল। কিন্তু কিন্তু এই যে দেখো, ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় আরো 3জন ঘাপটি মেরে আছে, অর্থাৎ লুকিয়ে আছে তারা। এই 3জন কেন লুকিয়ে আছে তোমরা কি বলতে পারবা? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ঘুপটি মেরে যে তারা বসে আছে, এটা কিন্তু মাসি পিসি দেখে ফেলছে। ওরা যে গায়ের গুন্ডা, সাধু, বৈদ্য, উসমানেরা, তাতে সন্দেহ নেই। ওই যে 3জন কাঁঠাল গাছের নিচে ঘুপটি মেরে বসে আছে, চুপ করে বসে আছে, এরা যে গ্রামের গুন্ডা বদমাশ পোলাপান, এগুলো কিন্তু মাসি পিসির বুঝতে আর বেশি সময় লাগলো না। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটার ফাঁক থেকে জ্যোৎস্না পড়ছে। তো এই যে গুন্ডা, সাধু, বৈদ্য এবং উসমান, এই 4জন গুন্ডার কথা বলতেছে আর কি, যে এই যে গায়ের যে গুন্ডা, একটা নাম হচ্ছে সাধু, আর একটা নাম হচ্ছে বৈদ্য, আর একটা নাম হচ্ছে উসমান। তো এই যে দেখো, বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুল, বৈদ্যের মাথায় ছিল বাবরি চুল এবং তার মাথার ফাঁক দিয়ে কিন্তু জ্যোৎস্নার আলো পড়তেছে। তো এটা কিন্তু মাসি পিসি দেখে ফেলে। তারা যাবে কাছারিতে, কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, এরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। আচ্ছা, তার মানে বুঝতে পারছো, এরা একটা পুরো প্ল্যান সাজায় আসছে যে মাসি পিসিকে ওরা কোথায় নিয়ে যাবে, কাছারি বাড়িতে নিয়ে যাবে, আর এই সুযোগে এই যে সাধু, বৈদ্য আর উসমান, এই 3জন এসে আল্লাদিকে তুলে নিয়ে চলে যাবে। মানে ওরা একটা খারাপ উদ্দেশ্যে এখানে কিন্তু এসেছে, অর্থাৎ আল্লাদিকে তুলে নিয়ে যাওয়ার জন্য ওরা কিন্তু সবাই মিলে একটা প্ল্যান করেছে। তারপরে দেখো, মাসি বলে বলছে আমাদের মধ্যে একজন গেলে কি হবে না? তো তারা কিন্তু তৎক্ষণিক একটা বুদ্ধির পরিচয় দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একজন যাই, 2জন কেন যাইতে হবে? তখন সেখানে কিন্তু আমরা দেখি পিসি বলে যে আমি যাই, চলে। কর্তা দেখেছেন 2জনকে, মাসি পিসি 2জনই আবার তাকায় মুখে মুখে। তখন তারা আসলে বুদ্ধি করে বলে যে আমরা একজন গেলে কি হবে? তখন বলে না, যে কর্তা বাবু বলেছেন আপনাদের 2জনকেই সেখানে যেতে হবে। তখন আসলে মাসি পিসির আর বুঝতে কোনো কিছু বাকি থাকে না, তারা কিন্তু পুরো ব্যাপারটা বুঝে যায় এবং তারা আবার 2জন 2জনের দিকে তাকায়। তো পরে দেখো কি হলো, ওমা
কি হলো, কাজ করছে না কেন? তারপরে দেখো, মাসি বলে এবার তারা একটা বুদ্ধি করে এবং কার জন্য তুলে নিয়ে যাবে? আসলে এখানে তুলে নিয়ে যাবে গোকুলের জন্য। হ্যাঁ, গোকুল হচ্ছে আসলে এই সব কিছুর যে মেন হোতা আর কি। গোকুল কিন্তু পুরো প্ল্যান করে এটা করাচ্ছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি গোকুলেরই খারাপ দৃষ্টি কিন্তু আল্লাদির উপরে ছিল, অর্থাৎ আল্লাদি এটা প্ল্যান করে কিন্তু তাদেরকে মানে আল্লাদিকে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করে গোকুল তাদেরকে পাঠিয়েছে। মানে কোনো দারোগা বাবু কিন্তু তাদেরকে ডাকে নাই বা কোনো সরকার বাবু কিন্তু তাদেরকে ডাকে নাই, জাস্ট একটা প্ল্যান করে মাসি পিসিকে নিয়ে যাইতে পারলে তারা এখান থেকে আল্লাদিকে তুলে নিয়ে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার মাসি বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আমরা যাব, একটু দাঁড়াও, হ্যাঁ আমি গিয়ে কাপড়টা ছেড়ে আসি কানাই। মাসি কি বলে? মাসি বলে আচ্ছা ঠিক আছে, সারাদিন তো অনেক কাজ টাজ করছে, আচ্ছা কাপড়টা একটু চেঞ্জ করে আসি। আর পিসি বলে হাত হাত আচ্ছা হাতটা একটু ধুয়ে আসি। ঠিক আছে, বলছে হাতটা একটু ধুয়ে আসি, এক দণ্ডও লাগবে না। বলছে আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি একটু হাত ধুয়ে আসি। আরেকজন বলছে আমি একটু কাপড় চেঞ্জ করে আসি। তাড়াতাড়ি ফিরে আসে তারা, মাসি নিয়ে আসে একটা বটি, আর পিসির হাতে দেখা যায় একটা রামদা। রামদা তো চিনো, বটি তো চিনো, যেটা দিয়ে আমরা তরকারি কাটি, এটা ছিল মাসির হাতে। আর রামদা মানে বড় একটা দা, যেটা দিয়ে গাছ টাছ হচ্ছে কাটে আর কি, এরকম বড় একটা রামদা নিয়ে আসে হচ্ছে পিসি। তো এবং মস্ত একটা কাটারি, রামদার মতো দেখতে একটা বড় কাটারি নিয়ে আসে আর কি, যেটা দেখতে হচ্ছে অনেকটা এরকম আর কি। তোমার আমরা যদি দেখি যে এরকম একটা, এরকম দেখতে একটা তারা কাটারি বস্তু নিয়ে আসে। মাসি বলে কানাই কর্তাকে বলো, এখন হচ্ছে এবার মাসি হচ্ছে হাতের যে বটিটা ছিল এই বটিটা দেখায় দেখায় কিন্তু সে বলতেছিল যে কানাই কর্তাকে বলে দিও মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যাইতে লজ্জা লাগে। এখন এই হাতের ভিতরে বটি নিয়ে ঘুরায় ঘুরায় সে বলতেছে যে তোমার দারোগা বাবুরে বইলা দিও যে মেয়ে মানুষ এত রাতে কাছারি বাড়ি যায় না, কাছারি বাড়িতে যেতে তাদের লজ্জা লাগে, কাল সকালে যাব। এবং পিসি এই রামদাটা অর্থাৎ কাটারিটা ঘুরাইতে ঘুরাইতে বলে এত রাতে মেয়ে লোক কাছারি বাড়িতে ডাকতে কর্তার কি লজ্জা করে না কানাই? তো এবার কানাই কিন্তু অনেক রেগে যায়। এবার কি করে, কানাই অনেক রেগে যায় এবং সে রেগে উঠে বলে না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু, বলে রাখলাম। এখন সে বলতেছে তোমরা যদি স্বেচ্ছায় আমাদের সাথে না যাও তোমাদেরকে কিন্তু আমরা ধরে বেঁধে বেঁধে এখন নিয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, সিনটা দেখার দরকার ছিল, জাস্ট ইমাজিন করো, হ্যাঁ ইমাজিন করে ফেললেই হবে। মাসি কিন্তু এবার বটিটা বাগিয়ে দেয়, দিয়ে দাঁতের দাঁত কেলিয়ে কিন্তু তারা কি বলে যে কামড়ে বলে বটে রে ধরে বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাবি, এসো কে এগিয়ে আসবে এসো, বটির এক কূপে গলা ফাঁক করে দেব। আর পিসি বলে আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না, একদম আসলে পরে কি করব, আসলে কাটারি কূপে গলা কাটি দুই একটার। এখন কিন্তু আমরা তাদের দুজনের মধ্যে একটা কিন্তু আমরা কি মানে তোমার সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু বলা যেতে পারে মা দুর্গার একটা চিত্র কিন্তু তাদের দুজনের মধ্যে দেখা যাচ্ছে, তাই না বলো? তাদের দুজনের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে, মানে বলতেছে যে আচ্ছা ধরে নিয়ে যাবি আয়, একদম এক কূপে কিন্তু কল্লা ফাটাই দিব। হ্যাঁ, আর যে আসবা এক পা আগায়া একদম কিন্তু কি করে দিব, কাটারির কূপে দুই একটার কল্লা কাটে ফেলা দিব, একদম দাঁতে দাঁত খিচে কিন্তু ওরা দুজন একদম প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে পড়ে। তারপরে দুপা এগোয় তারা দ্বিধা পড়ে। এখন কানাই একটু ভয় পেয়ে গেছে, কানাই কি করে এক পা আগায় আবার এক পা পিছায়, এক পা আগায় একবার এক পা পিছায়। মাসি পিসির মধ্যে কি ভয়ের, মাসি পিসির মধ্যে কিন্তু এই যে ভয়ের লেশটুকু কিন্তু নাই, এখন ওরা কিন্তু ঠিকই ভয় পেয়ে গেছে কিন্তু মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু কিন্তু নাই, একটু ভয় নাই। দেখে সত্যি তারা খানিকটা ভেবাচেকা খেয়ে গেছে। তো মাসি পিসি যেহেতু হ্যাঁ ভয় পায় নাই, হ্যাঁ মাসি পিসি যেহেতু ভয় পায় না, এখন ওরা আসলে ভেবাচাকা খেয়ে গেছে। আল্লাহ এটা কি হলো, এরা চারজন পুরুষ মানুষ চার পাঁচজন আইসেও এরা কিছু করতে পারলো না। মাসি পিসির হাতের তো এখন দাবটি, মারাত্মক ভঙ্গিতে বাট আর দা উঁচু হয় মাসি পিসির। আচ্ছা বটি বটি আর হচ্ছে দা হচ্ছে তারা মারাত্মক একটা ভঙ্গিতে উঁচু করে ধরে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো মাসি বলে শুনো কানাই এ কিন্তু এর কি নয়, এর কি মানে হচ্ছে ইয়ার কি নয়, এ কিন্তু এর কি নয় মোটে, তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি, কিন্তু দুটো এক
হ্যালো, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এটা কি হইলো নিজেও বুঝতেছি না। ওয়েট। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করতে হবে। আই থিংক মাইকের চার্জ শেষ হয়ে গেছে। তো